টেনশন টেস্ট অফ মাল্টি স্টিল স্পেসিমেন যেটা নিয়ে কথা বলছিলাম। আমরা এখানে এই একটা স্টিলের রিবার এর টেনশন টেস্ট করব। আমরা এখানে এই রিবারটাকে আমরা আমাদের ইউটিএম এর সেটআপের মাঝখানে বসাবো। এই অংশটা হচ্ছে কি, আমাদের এই অংশটাকে বলে মোটরাইজড ক্রস হেড অথবা ক্রস হেডও বলে। এই অংশটা আমার এই আটকানো থাকে, আমার এই পুরো মেশিনটা উপরের দিকে উঠতে থাকে। এই জিনিসটা হচ্ছে জায়গা মতো আটকানো, জিনিসটা এখানে ফিক্সড অবস্থায় থাকবে। আর এই যে পুরো সেটআপটা যেটা যে উপরের দিকে লাগানো আছে, এই জিনিসটা এটাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। তো আমাদের স্পেসিমেন্টে ভাবে পি ফোর্স আমরা টানতে থাকি, তাহলে এখানে আমরা টেনশন ফোর্স জেনারেট করি। টেনশন ফোর্সের কারণে এখানে টেনসাইল স্ট্রেস জেনারেট হবে। সো ওভারঅল আমার টেনশনে আমার এই স্পেসিমেনটা কিভাবে বিহেভ করে, এর স্ট্রেস স্ট্রেইন প্যারামিটার গুলো কি, সেগুলো আমরা দেখব। এই টেনশন টেস্টের এই স্ট্রেস স্ট্রেইন কার্ভটা যেটা আমরা এখানে তৈরি করব, বা স্ট্রেস আর স্ট্রেইনের রিলেশনশিপটা যেটা আমরা এখানে তৈরি করব, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিহেভিয়ার। আমরা অলরেডি স্ট্রেস আর স্ট্রেইন নিয়ে মিডের আগে যখন কম্প্রেশন টেস্ট করেছিলাম সেখানে অনেকগুলো কথা বলেছি, এখানে কথাগুলো কিছুটা রিক্যাপ হবে। তো আমার অবজেক্টিভ কি কি, আমরা এখানে স্টিল স্পেসিমেনের মেকানিক্যাল প্রপার্টি গুলো ডিল করব, তারপরে হচ্ছে টেনশন টেস্টার তৈরি করব, টেনসাইল স্ট্রেংথ বিভিন্ন গ্রেডের স্টিলের কেমন হতে পারে সেটা আমরা অবজার্ভ করে থাকি, আর বিভিন্ন গ্রেডের স্টিল কিভাবে ফেল করে সেটা নিয়ে আমরা কথা বলে থাকি। এএসটিএম রেফারেন্স, আমরা এএসটিএম E8 হচ্ছে টেনশন টেস্টের রেফারেন্স, ওটার अगेंस्ट আমরা টেস্টটা করি। সিগনিফিকেন্স অ্যাজ ইট ইজ, অ্যাপারেটাস ইউটিএম, স্টপওয়াচ, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স, এগুলো এবং স্কেল দিয়ে আমরা স্পেসিমেনের ডাইমেনশন গুলো মেজার করি। আমাদের তিন ধরনের স্পেসিমেনের সাধারণত আমরা ল্যাবে টেস্ট করি, 40, 60 এন্ড 72.5 গ্রেড স্টিল। ঠিক আছে, তো গ্রেড শব্দটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত। আমি রিকোয়েস্ট করব তোমাদের মধ্যে দুই একজন যাতে একটু মাইকটা ওপেন রাখে, যাতে আমি যখন কোশ্চেন করি রেথরিক্যাল কোশ্চেন গুলো যাতে দুই একজন অ্যানসার দিতে পারো। না পারলে সমস্যা নাই, জানি না সেটা বললেও হবে। ঠিক আছে, দুই একজন একটু কন্টিনিউয়াস একটু মাইকটা ওপেন রাখো। কাজী রফিক, তুমি হয়তো ওপেন রাখছো মাইকটা নাকি? জি স্যার। এরকম আরো দুজন যদি একটু রেসপন্স করতে। তোমরা কি স্টিলে গ্রেড এই শব্দটার সাথে পরিচিত? মানে গ্রেড অফ স্টিল, 60 গ্রেড স্টিল এইরকম শব্দ কখনো শুনেছো? 40 গ্রেড স্টিল এই শব্দটা কখনো শুনেছো? স্যার শুনেছি মনে হয়। আচ্ছা, আমরা এখানে দেখবো যে আসলে গ্রেডটা কাকে বলে। আমি এখনই এই শব্দটা নিয়ে কথা বলছি না, আমরা আমরা শুনে বলছি যে 60 গ্রেড, 40 গ্রেড, 72.5 গ্রেড স্টিল নিয়ে কাজ করছি, কিন্তু আমি কোনটা কি গ্রেড শব্দটার সাথে যাই না। গ্রেড শব্দটার সাথে এখানে পরিচিত হবো। আমরা সাধারণত 25 মিলিমিটার অথবা 20 মিলিমিটার ডায়ামিটারের স্পেসিমেন নিয়ে রিবারের টেস্টটা করি। আমাদের যে রডটা আছে সেটার ডায়ামিটার প্রায় এভারেজ 20 মিলিমিটার হয়। রিবার গুলো সাধারণত এই আমরা যে বাজারে যে রিবার গুলো দেখি রিইনফোর্সমেন্ট আকারে বিমে স্ল্যাবে যেগুলো ব্যবহার হয়, সেগুলোর গায়ে সেগুলো কিন্তু প্লেন থাকে না, এরকম গায়ে একটা তোমার স্পাইরালের মতো ইয়াক করা থাকে, যাতে তোমার কি কনক্রিটের সাথে বন্ডিংটা ভালো হয়। তার জন্য এটার গায়ে মানে এখন এগুলোকে বলা হয় ডিফর্মড বার। ডিফর্মড বারই এখন প্র্যাকটিক্যালি সব জায়গায় পাওয়া যায়। আগের মতো অনেক আগের কনস্ট্রাকশন যেমন একদম প্লেন বার ছিল, এগুলো এখন দেখাই যায় না। তো থিওরিটি যেটা শুরু করব, প্রথমে হচ্ছে ইলাস্টিসিটি এন্ড প্লাস্টিসিটি। তো ইলাস্টিসিটি বুঝার সবচাইতে সুন্দর একটা উদাহরণ হচ্ছে, আমি যদি ধরো একটা এরকম একটা রাবার নেই, রাবারের গায়ে যদি নখ দিয়ে প্রেস করি, নখ দিয়ে প্রেস করলে দেখবো ভিতরের দিকে গর্ত হয়ে গেছে। হাতটা যখন সরাবো কি হয়, আগের জায়গায় চলে আসে। আরেকটু চাপ দিলাম, আবার হাত সরালাম, চলে আসবে জায়গাটা। কিন্তু আমি যদি খুব জোরে প্রেস করি, একটা পর্যায়ে দেখবো যে আমার রাবারটার গায়ে আমার নখের একটা শেপে ছিদ্র হয়ে গেছে। তখন আর সেটা আগের জায়গায় আসতেছে না। অথবা আমি যদি একটা রাবার ব্যান্ড নিই, রাবার ব্যান্ডকে নিয়ে আমি এরকম দুই দিক থেকে টানি, সেটা এরকম টান টান অবস্থা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, কিছুটা লেন্থে বাড়বে। আবার যখন ছেড়ে দিব সে আবার আগের জায়গায় চলে আসবে। এরকম আমি যদি টানতে থেকে যদি ধরো
সাফিসিয়েন্ট জোরে টেনে ফেলি, দেখা যাবে এই জিনিসটা যদি অনেক জোরে টেনে ফেলি জিনিসটা লম্বা হয়ে যাবে, এবং আমি যখন ছেড়ে দিব সেটা পুরোপুরি আগের জায়গায় আসবে না, এরকম কিছুটা দেখবো যে ঝুলে গেছে। আমি যখন টানতেছি কি হয়, ডিফরমেশন হয়, ছেড়ে দেই সেটা আগের জায়গায় চলে যায়। দুইটা ফিনোমেনা বুঝলাম, টানি লম্বা হয় সেটা আগের জায়গায় চলে যায়। কিন্তু আমি যদি সাফিসিয়েন্ট জোরে টেনে ফেলি একটা পর্যায়ে যেটা হয় সেটা আর আগের জায়গায় যাইতে পারে না, দেখা যায় যে এতটুকু ডিফরমেশন কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এটা আর ফেরত যাচ্ছে না। তো এই কনসেপ্টটাই হচ্ছে আমরা এখানে নিয়ে কথা বলছি, ইলাস্টিসিটি এবং প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি কি বোঝায়, যে আমি যখন লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করলে ডিফরমেশন হবে বা ডিসপ্লেসমেন্ট হবে, আমি যখন লোডটা ছেড়ে দিব আগের জায়গায় চলে যাবে। এই যে ধর্মটা, এটাকেই বলা হয় ইলাস্টিসিটি। এই ধর্মটাকেই বলা হয় ইলাস্টিসিটি। প্রায় সব ম্যাটেরিয়ালই কিছু না কিছু পরিমাণ ইলাস্টিক প্রপার্টি শো করে, যেগুলোকে আমরা বলছি যে, যেমন স্টিল অনেক হাইলি ইলাস্টিক, ভালো ইলাস্টিসিটি দেখায়। তোমার কনক্রিটেরও কিছু পরিমাণ ইলাস্টিসিটি আছে, কনক্রিটেরও ভালো ইলাস্টিসিটি আছে। কিন্তু একটা সাফিসিয়েন্ট লোড যখন আমি অ্যাপ্লাই করে দিব, তখন যেটা হবে সেটা তার ইলাস্টিক লিমিটটাকে ক্রস করে যাবে, সেটা তখন প্লাস্টিক পর্যায়ে চলে যাবে। প্লাস্টিক পর্যায়টা কি, যে এখন আর ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশনটা তোমার নাই হয়ে যাবে না, অথবা আগের জায়গায় চলে যাবে না, এই ডিফরমেশনটা পার্মানেন্টলি আমার বডিটার মধ্যে থেকে যাবে। এই সিনারিওটাকে আমরা বলতেছি প্লাস্টিসিটি, যে এখন যখন ডিফরমেশন দিচ্ছি, ডিফরমেশন মানে লোড দিচ্ছি, ডিফরমেশনটা হচ্ছে কিন্তু ডিফরমেশনটা আর ফেরত যাচ্ছে না, এটাই হচ্ছে প্লাস্টিসিটি। এই কথাটা এখানে বলেছে যে আমরা যখন এক্সটার্নাল ফোর্স একটা বডির উপর অ্যাপ্লাই করি, মেড অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এক্সটার্নাল ফোর্স টেন্ড টু ডিফর্ম দ্য বডি while the molecular forces acting, আমি যখন টান দিব আন্তঃআণবিক বলের কারণে ম্যাটেরিয়ালটা আবার আগের জায়গায় চলে আসার চেষ্টা করবে। যদি আমি এখন লোড অ্যাপ্লাই করি সে আগের জায়গায় চলে আসতে থাকে, এই প্রপার্টিটাকে আমরা বলছি কি, ইলাস্টিসিটি। If a body regains complete its original shape, it is said to be perfectly elastic. আমরা যদি লোডটা ছেড়ে দেওয়ার পরে সেই আবার আগের জায়গায় চলে আসে, তখন আমরা সেটাকে বলতেছি পারফেক্টলি ইলাস্টিক একটা প্রপার্টি। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা রাবার ব্যান্ডকে স্ট্রেচ করতেছি, রাবার ব্যান্ডটা আগের জায়গায় চলে আসতেছে, ঠিক আছে। তো ইলাস্টিক লিমিট পর্যন্ত যে আমি লোড দিব ডিফরমেশন হবে, লোড ছেড়ে দিব ডিফরমেশন চলে যাবে, লোড দিব ডিফরমেশন হবে, লোড ছেড়ে দিব ডিফরমেশন চলে যাবে। এটাই হচ্ছে কি ইলাস্টিক প্রপার্টি। ডান পাশে যে আমরা একটা গ্রাফ দেখতেছি, লোডের যে করেসপন্ডিং প্যারামিটারটা সেটা হচ্ছে স্ট্রেস। আমরা এটা হচ্ছে আমরা আসলে এই সিম্বলটা দিয়ে হয়তো তোমরা পরিচিত, সিগমা। স্ট্রেস আর স্ট্রেন, আমরা যখন লোড দিচ্ছি লোডের সাথে সাথে স্ট্রেন বাড়তেছে, এখানে যেমন এই রাবার ব্যান্ডটাকে টানতেছি, লোড আসতেছে মানে স্ট্রেস বাড়তেছে, সাথে সাথে ডিফরমেশন হচ্ছে মানে স্ট্রেন বাড়তেছে। আমরা তো মনে হয় স্ট্রেস এবং স্ট্রেন প্যারামিটার গুলো জানি, না জানলেও আমি আরেকবার একটু মনে করাই দিচ্ছি তোমাদের। স্ট্রেস কি, অ্যাক্সিয়াল স্ট্রেস হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স আর এরিয়া। স্ট্রেন মানে কি, ডিফরমেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, অ্যাক্সিয়াল স্ট্রেনের কথা বলছি এখানে। সো আমি যখন লোড দিচ্ছি দেখছি এই গ্রাফটা বাড়তেছে, আমি যখন আবার লোডটা সরাই ফেললাম গ্রাফটা আগের জায়গায় চলে গেল। এটা এখনো ইলাস্টিক প্রপার্টির মধ্যে আছে, মানে লোড এবং তোমার এই স্ট্রেস এবং স্ট্রেন হচ্ছে কি প্রপোর্শনাল থাকে। ইলাস্টিক লিমিটে স্ট্রেস এবং স্ট্রেন এখানে দেখতে প্রপোর্শনাল, একটা স্ট্রেট লাইনের মতো এটা কাজ করতেছে, ঠিক আছে। একটা প্রপার্টি দেখাচ্ছে, যেমন এই আরেকটা ছবিতে দেখাচ্ছি, আমরা লোড অ্যাপ্লাই করলাম, ডিফরমেশন হইলো, লোড ছেড়ে দিলাম, ডিফরমেশনটা আগের জায়গায় চলে গেল, ঠিক আছে। এই ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা লোড অ্যাপ্লাই করলাম, ডিফরমেশন হলো, লোড সরায় ফেললাম, ডিফরমেশন ব্যাক করলো। প্লাস্টিসিটি হচ্ছে কি, কনভার্স অফ ইলাস্টিসিটি। সোজা কথা, আমরা এখন যে ডিফরমেশনটা দিব, লোড দিব, ডিফরমেশনটা আর ফেরত যাবে না, ঠিক আছে, লোডটা দিব, ডিফরমেশনটা ফেরত যাবে না। যেমন আমরা যদি এই স্ট্রেস স্ট্রেনের কার্ভটা আঁকি, আগে যেটা বলছিলাম যে ধরো এরকম একটা আসছে স্ট্রেস আর স্ট্রেন, আমি যখন লোডটা সরায় ফেলবো কার্ভটা আস্তে আস্তে চলে যাবে। কিন্তু এখন যেটা হবে যে ডিফরমেশনটা কিছু দূর থেকে যাবে, যে এই যে অংশটা, এই অংশটা আর ফেরত যাবে না, এই ডিফরমেশনটা পার্মানেন্টলি ম্যাটেরিয়ালটার মধ্যে হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি প্লাস্টিসিটি। আচ্ছা,
তো আমরা এখানে যেটা করি, আমরা স্ট্রেসের ভ্যালু নির্ধারণ করি এবং স্ট্রেইনের ভ্যালু নির্ধারণ করি। যেটা বললাম যে ধরো এরকম একটা স্পেসিমেনকে নিলাম, এই স্পেসিমেনটাকে টেনশন টেস্টে দাঁড় করাবো, ঠিক আছে, পি ফোর্সে দিচ্ছি। ধরো এটার এরিয়া হচ্ছে এ, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। তাহলে আমি ধরো যখন এখানে আমি এটা লেন্থ মাপতেছি, ঠিক আছে, ইনিশিয়াল লেন্থ হচ্ছে এল, ঠিক আছে। তো আমি যখন পি যখন 1 ফোর্স দিলাম, ধরো 10 নিউটন, পি 1 এর ফোর্স যখন 10 নিউটন দিলাম, অবশ্যই আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি এখন ধরো আমি এটাকে টান দিচ্ছি, তাহলে কি হবে বলো তো? স্যার টেনশন হবে, টেনশনের সাথে মানে টেনশন হলে কি হয়? মানে লেনটা বাড়বে আমার স্যার। লেনটা বাড়বে। ধরো এখন লেনটা ডেল্টা 1 পরিমাণ বেড়ে গেল, ঠিক আছে, ডেল্টা 1 পরিমাণ বেড়ে গেল। তাহলে এখন স্ট্রেসের মান হচ্ছে, স্ট্রেস এট এই পয়েন্টে হচ্ছে P1 এরিয়া, স্ট্রেন হচ্ছে কি ডেল্টা 1 বাই। আচ্ছা, এরপরে আমি লোডের মান আরো বাড়ালাম, P2 এর মান ধরো এখন 20 নিউটন, আরো লেন্থ বাড়লো, তাহলে কি হবে? লেন্থটা আরো বেড়ে যাবে। ধরো এটা হচ্ছে ডেল্টা 2 হলো। এখন স্ট্রেস হচ্ছে কি, স্ট্রেস হচ্ছে P2 এ, যেটা হচ্ছে কি ডেল্টা 2 বাই এল, ঠিক আছে, ইনিশিয়াল। তো আমি এরকম অনেকগুলো পয়েন্ট পেলাম, এই এই একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এই বরাবর আমি দেখাচ্ছি স্ট্রেন। তো এটা হচ্ছে সিগমা 1, এই বরাবর হচ্ছে স্ট্রেস এপসিলন 1, আর সিগমা 1 এখানে হচ্ছে এপসিলন 2, সিগমা 2, এরকম ভাবে বসায় আমি এটার স্ট্রেস এবং স্ট্রেনের পয়েন্টগুলো বসালাম, স্ট্রেস এবং স্ট্রেনের পয়েন্টগুলো এভাবে বসালাম বসালাম বসালাম। এই পয়েন্টগুলো দিয়ে আমি একটা কার্ভ আঁকলাম, কার্ভটা দেখতে এরকম হয়। যেহেতু স্টিল একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, স্টিল একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, এটার অনেক টেস্টের আমার ডাটা প্রোভাইডেড আছে। তো এই যে কার্ভটা, এই যে স্ট্রেস এবং স্ট্রেনের কার্ভটা বললাম, এই কার্ভটা স্ট্যান্ডার্ড একটা ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য দেখতে এমন হয়। ডাকটাইল শব্দটা কি সেটা নিয়ে একটু পরে কথা বলছি, ঠিক আছে। গ্রেড এবং ডাকটাইল কথাগুলো পরে উল্লেখ করছি। তো প্রথম আমি ধরো এরকম পয়েন্ট গুলো বসিয়ে আমি যখন এই গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটা দেখতে এরকম হয়। তো এই গ্রাফে কিছু বৈশিষ্ট্য আছে। দেখ, আমি যদি স্টিল বা মাইল্ড স্টিল নিয়ে টেস্ট করি, আমি দেখব যে গ্রাফটা দেখতে এরকম হয়, ঠিক আছে। এইটা কেন এরকম হয়? এটা হচ্ছে ম্যাটেরিয়ালটার প্রপার্টি। অবশ্যই আমি যখন স্টিলের টেস্ট করব, আমি এখন এটা স্টিলের টেস্ট করলাম আর একটা গ্লাসের টেস্ট করলাম, গ্লাসের টেনশন গ্রাফটা হয়তো এরকম হতে পারে। বিভিন্ন ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের স্ট্রেস স্ট্রেন কার্ভেচার শো করে। এই মাইল্ড স্টিল একটা ডাকটাইল একটা ম্যাটেরিয়ালের ধরো এরকম একটা গ্রাফ পেলাম। তো এখান থেকে আমি কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, দেখলাম কিছু সিগনিফিকেন্ট পয়েন্ট আছে, পয়েন্টগুলো নিয়ে কথা বলছে। প্রথমেই হচ্ছে প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পর্যন্ত আমার স্ট্রেস আর স্ট্রেইনের কার্ভেচারটা একদম স্ট্রেট লাইন থাকে, স্ট্রেস এবং স্ট্রেইনের কার্ভেচারটা স্ট্রেট লাইন থাকে, এর মানে স্ট্রেস ইজ পারফেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। এটাকে আমরা বলি প্রপোর্শনাল লিমিট, সিগমা পি। তারপরে হচ্ছে ইলাস্টিক লিমিট। আমি যেটা বললাম, ইলাস্টিক লিমিটটা কি, লোডটা দিব, স্ট্রেস আসবে, স্ট্রেসের সাথে সাথে স্ট্রেইন হবে, ঠিক আছে। এই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। এই ইলাস্টিক লিমিটের পরে আমি যদি আরো স্ট্রেস দেই, ম্যাটেরিয়ালটা এখন আর ইলাস্টিক থাকবে না। যেমন রাবার ব্যান্ডের উদাহরণ দিয়ে বললাম, টানলাম ছেড়ে দিলাম আগের জায়গায় চলে আসছে, কিন্তু একটা সাফিসিয়েন্ট স্ট্রেস, এটা ইলাস্টিক স্ট্রেস লিমিটটাকে যদি ক্রস করে ফেলি, ম্যাটেরিয়ালটা লেন্থ বেড়ে যাবে, এখন আর ডিফরমেশনটা আগের জায়গায় চলে আসবে না। এর মানে এই যে এই সিগমা ই এর পর থেকে যতটুকু স্ট্রেইন হচ্ছে, এইটা হচ্ছে পার্মানেন্ট হয়ে যাচ্ছে, এই ডিফরমেশনটা কখনো ফেরত আসবে না। তো এই হচ্ছে ইলাস্টিক লিমিট। তো সাধারণত ইলাস্টিক লিমিটটা প্রপোর্শনাল লিমিট থেকে কিছুটা উপরে হয়, ইলাস্টিক লিমিটটা প্রপোর্শনাল থেকে কিছুটা উপরে হয়, এটা টেস্ট করে পাওয়া যায়, ঠিক আছে। খালি চোখে গ্রাফ থেকে ধরতে পারাটা ডিফিকাল্ট। স্যার দুইটা ডিফারেন্সটা কি স্যার, এটা আমি বুঝতেছি প্লাস না। ডিফারেন্সটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেন হচ্ছে প্রপোর্শনাল, মানে ধর একই হারে বাড়বে। স্ট্রেট লাইন মানে তো বুঝো জি স্যার, মানে প্রত্যেকটা পয়েন্ট কনস্ট্যান্ট স্যার। একই কনস্ট্যান্ট হারে বাড়তেছে। এরপরে স্ট্রেস আর স্ট্রেনটা তোমার প্রপোর্শনাল থাকবে না, মানে ধরো স্ট্রেস যে হারে বাড়তেছে, তোমার ওর থেকে বেশি হারে আমার স্ট্রেনটা হয়। স্ট্রেস বাড়ালে যেমন আগে যেমন একটা স্ট্রেট লাইন রিলেশনশিপ ছিল, একই হারে বাড়ছিল, এখন আর এই রিলেশনশিপটা থাকবে না, কিন্তু তাও ম্যাটেরিয়ালটা ইলাস্টিক থাকবে। কিন্তু দেখে বুঝতে পারতেছো এই লিমিটটা কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে। তো এটাকে আমার প্র্যাকটিক্যালি আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট। আমি যখন একটা ল্যাবে একটা গ্রাফ আঁকবো,
এই গ্রাফ থেকে আমার গ্রাফ থেকে বলাটা ডিফিকাল্ট সিগমা ই পয়েন্টটা কোথায়। ঠিক আছে, ইলাস্টিক লিমিট হচ্ছে লিমিটিং ভ্যালু আপ টু হুইচ দ্য ম্যাটেরিয়াল রিটেইনস ইটস অরিজিনাল লেন্থ, মানে এই পর্যন্ত সে ইলাস্টিক প্রপার্টি শো করে। কিন্তু এটার এক্সপেরিমেন্টালি ডিটারমিনেশন করা, মানে আমি এই গ্রাফ থেকে বা এরকম ফিজিক্যালি এটা দেখে বলতে পারাটা ডিফিকাল্ট। তো সাধারণত আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ করি, ধরো সিগমা ওয়াই 30 আমরা যখন বলি তোমার একটা স্টিলের প্রপার্টি যখন ইউজ করি আমরা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত ব্যবহার করি, কারণ এই ইলাস্টিক লিমিটটা বের করাটা ডিফিকাল্ট। আমি যদিও জানি যে ম্যাটেরিয়ালটা এই পর্যন্ত ইলাস্টিক থাকে, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি আমরা শুধুমাত্র ওই ইলাস্টিক প্রপার্টি সিগমা ই পর্যন্তই ধরে করে দেই, সেফ সাইডে থাকি। ঠিক আছে, সেফ সাইডে থেকে এটা দিয়ে করে দিই। আমার এই ভ্যালুটা যেহেতু প্র্যাকটিক্যালি ডিটারমাইন করাটা কঠিন, আমরা সাধারণত যখন ইলাস্টিক লিমিট শব্দটা নিয়ে চিন্তা করি আমরা প্রপোর্শনাল লিমিট, আমি যদিও জানি ভ্যালুটা কম, ঠিক আছে, যে আরো দূর পর্যন্ত ম্যাটেরিয়ালটা ইলাস্টিক, ধরো এটা হচ্ছে আমি আরবিট্রারি ভ্যালু ইউজ করতেছি, আমি এক্সাক্ট রেঞ্জটা আমার মনে নেই, আমি আগে বলে নিচ্ছি। ধরো এটা হচ্ছে 40, এটা হচ্ছে ধরো 45, আমার এক্সাক্ট ভ্যালুটা মনে নেই, রেঞ্জটা কেমন ডিফারেন্স হয়। তো আমরা 40 কেস, আমি জানি যে 45 কেএসআই পর্যন্ত ম্যাটেরিয়ালটা ইলাস্টিক প্রপার্টি শো করবে, কিন্তু আমি বলি কি না আমি 40 পর্যন্ত ধরেই করি, সেফ থাকি, কারণ প্র্যাকটিক্যালি এটা ডিটারমাইন করাটা ডিফিকাল্ট। আর এই পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেইনের লিনিয়ার একটা রিলেশনশিপ থাকে, এটা হচ্ছে সুবিধা। পার্মানেন্ট ডিফর্মেশন কি, যে ইলাস্টিক লিমিটের পরে যেটা বললাম এই যে ই সিগমা ই এর পর থেকে যে ডি আমার এই এফ পর্যন্ত, ঠিক আছে, যে পয়েন্টটা পাচ্ছি, এই যে ডিফর্মেশনটা, এই ডিফর্মেশনটা তো কখনো ফেরত যাবে না। আমি বললাম ইলাস্টিক লিমিট সরায় ফেললে অতটুকু চলে যায়, কিন্তু এই যে ডিফর্মেশনটা বা এই স্ট্রেনটা পার্মানেন্টলি আমার ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে গেছে, সে পার্মানেন্টলি লম্বা হয়ে গেছে। এই ডিফর্মেশনটাকে আমরা বলি পার্মানেন্ট সেট অথবা পার্মানেন্ট ডিফর্মেশন। ইলাস্টিক রিকভারি হচ্ছে যে এই জোনটা, এই এই যে ডিফর্মেশনটা যেটা বললাম, আমার ডায়াগ্রাম কি দেখা যাচ্ছে যেটা আমি হাইলাইট করছি? হ্যালো স্যার লাস্টে শুনিনি স্যার, কি আমি বলেছেন? ইলাস্টিক রিকভারি, এই পার্মানেন্ট সেটটা কি শুনেছে? স্যার পার্মানেন্টও শোনা গেছে। ইলাস্টিক রিকভারি হচ্ছে যেই রেঞ্জটুকু আমার চলে আসে, আমি কি বললাম ইলাস্টিক লিমিট থেকে এই যে এই স্ট্রেনটুকু লোড উঠায় ফেললে এটা আবার আগের জায়গায় চলে আসবে, তাহলে এই ডিফর্মেশনটাকে আমরা বলতে পারি ইলাস্টিক রিকভারি। এতটুকু স্ট্রেন আমার লোড সরায় ফেললে কমে যাবে, ঠিক আছে, যেটা বললাম এই টানবো এই তোমার কিছু দূর ডিফর্মেশন চলে আসবে, কিন্তু তোমার পার্মানেন্ট কিছুটুকু তার মধ্যে ডিফর্মেশন রয়ে যাবে। এটা এই এতটুকু জোনকে আমি বলতে পারি ইলাস্টিক রিকভারি, আর এই জোনটা হচ্ছে আমার পার্মানেন্ট ডিফর্মেশন। ঠিক আছে, মানে এই ধরো স্পেসিমেনটা আমি যখন এটাকে ইলাস্টিক লিমিটের পরেও টানছি, ঠিক আছে, ধরো ইলাস্টিক লিমিটের পরে যখন টানছি সেটা এতটুকু লম্বা হয়েছিল, ঠিক আছে, আর ইনিশিয়াল লেন্থ ছিল এল, এটা এতটুকু বেড়ে গেছে। এখন আমি যখন লোডটা ছেড়ে দিছি সে কি করছে, কিছুটুকু ইলাস্টিক রিকভারি সে পাইছে, মানে কিছুটুকু সে কমে গেছে, কিন্তু এই যে এতটুকু ডিফর্মেশনটা কি হয়ে গেছে, এতটুকু ডিফর্মেশন হচ্ছে যে এই জোনটা এটা হচ্ছে পার্মানেন্ট, আর যতটুকু ফেরত চলে গেছে এতটুকু হচ্ছে কি আমার ইলাস্টিক রিকভারি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। এখন হচ্ছে আর্গুয়েবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, এগুলো হচ্ছে ইল্ড স্ট্রেস। ঠিক আছে, প্রথমে হচ্ছে ইল্ড স্ট্রেস। আমি ইল্ড স্ট্রেসটা নিয়ে কথা বলি। এই যে দেখো ইলাস্টিক লিমিটটা ক্রস করার পরে দেখা যাচ্ছে এই বি থেকে এই ডি জোনটা পর্যন্ত, বি থেকে এই ডি জোনটা পর্যন্ত দেখো তো স্ট্রেসের মান কি বাড়তেছে? না স্যার, কিন্তু ডিফরমেশন হচ্ছে স্যার। ডিফরমেশন হচ্ছে, আমার কথাটা তুমি ধরতে পারছো সাথে সাথে, ভালো হয়েছে। বি থেকে ডি পর্যন্ত দেখো সিগমার ভ্যালু কিন্তু বাড়তেছে না, গ্রাফ কিন্তু উপরের দিকে উঠতেছে না, এই জায়গাটুকুতে আমার স্ট্রেসটা কনস্ট্যান্ট আছে, কিন্তু তাও ডিফরমেশন হচ্ছে। এই যে জায়গাটুকু যেখানে আমি দেখলাম যে সি থেকে ডি পর্যন্ত একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে স্ট্রেস বাড়ছে না তাও ডিফরমেশন হচ্ছে। এখান থেকে আমরা দুটো পয়েন্ট সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে আমার
লোয়ার ইল্ড স্ট্রেস আর একটা হচ্ছে আপার ইল্ড স্ট্রেস। লোয়ার ইল্ড স্ট্রেস আর একটা হচ্ছে আপার ইল্ড স্ট্রেস। লোয়ার ইল্ড স্ট্রেস কি বলছে আর আপার ইল্ড স্ট্রেস কি বলছে একটু দেখি। আমার ইলাস্টিক লিমিট ক্রস করার পরে এই কথাটা একটু ইম্পর্টেন্ট, লো কার্বন স্টিল, ঠিক আছে, লো কার্বন স্টিল attains its yield point stress. The yield point of a material is defined as the unit stress that will cause an increase in deformation without increase in load. এর মানে হচ্ছে yield stress এমন একটা পয়েন্ট আইডেন্টিফাই করছে যেখানে লোড না বাড়া সত্ত্বেও আমার ডিফরমেশন হচ্ছে। লোড না বাড়া সত্ত্বেও আমি একই লোড ধরো 10 কিপ দিলাম, 20 কিপ দিলাম, 30 কিপ দিলাম, দেখলাম এখন ডিফরমেশন হচ্ছে। আমি 30 কিপ লোডটা ওটার উপর রেখে দিছি, আমি আর লোড বাড়াচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে 30 কিপ লোডে কন্টিনিউয়াসলি ডিফরমেশন হয়ে যাচ্ছে। এই সিনারিওটাকে আমরা বলছি ইল্ড স্ট্রেস, ঠিক আছে। Upon the either yield point, a ductile material such as low carbon steel stretches up to an almost unbelievable amount, 10% of its original length. এই জোনটাতে দেখা যায় যে লোড বাড়াচ্ছ না, তাও দেখা যায় অনেক বেশি ডিফরমেশন হয়ে যায়, তার লেন্থের 10% পর্যন্ত ডিফরমেশন হয়ে যেতে পারে। যে আমি লোড বাড়াচ্ছি না, যেটা আছে সেটাই চাপায় রাখছি, কিন্তু এই জোনটা দেখা যাবে ওই সিনারিওতেই তার অনেক বেশি ডিফরমেশন হয়ে যাচ্ছে। এটার জন্য এটা খুবই একটা সিগনিফিকেন্ট একটা পয়েন্ট। কারণ আমাদের যেমন স্ট্রেস নিয়ে চিন্তা করতে হয়, তেমন স্ট্রেন বা ডিফরমেশন নিয়ে চিন্তা করতে হয়। এই জোনটাতে ম্যাটেরিয়ালটা আমরা বলতে পারি ফুললি একটা প্লাস্টিক ফ্লো লেভেলে চলে গেছে, কারণ এখানে প্লাস্টিকের মতো ম্যাটেরিয়ালটা ফ্লো করতেছে, ঠিক আছে। যেমন একটা তুমি যদি প্লাস্টিক ম্যাটেরিয়ালকে হিট দাও, সেটা কেমন হবে, যেমন লিকুইডের মতো ফ্লো করবে। আমরা এই জোনটাকে সেটার সাথে কল্পনা করতে পারি যে ডিফরমেশন হচ্ছে, লোড বাড়াচ্ছি না, তারপরে ম্যাটেরিয়ালটা লেন্থে প্লাস্টিক ডিফরমেশন হয়ে যাচ্ছে। তো এই জোনটাকে আমরা দুটো পয়েন্টে ভাগ করি, একটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। আপার ইল্ড পয়েন্ট হচ্ছে যে এই যে সি পয়েন্টটাতে, দেখো সি পয়েন্টটাতে আমার দেখা যাচ্ছে এখান থেকে লোডের বা স্ট্রেসের ভ্যালুটা কমতেছে। সি পয়েন্ট থেকে আমার স্ট্রেসের ভ্যালুটা কমতেছে, সি থেকে ডি পর্যন্ত দেখা যাচ্ছে স্ট্রেসের ভ্যালুটা কমতেছে। স্ট্রেসের ভ্যালু কমতেছে, তাও দেখা যাচ্ছে কি ডিফরমেশন হচ্ছে। এই পয়েন্টটাকে আমরা বলি আপার ইল্ড স্ট্রেস। আর ডি পয়েন্ট হচ্ছে লোয়ার ইল্ড স্ট্রেস, যে এখানে দেখা যাচ্ছে স্ট্রেসের ভ্যালুটা প্রায় কনস্ট্যান্ট, তাও আমার ডিফরমেশন হচ্ছে। দুটো পয়েন্ট, একটা দেখতেছি সি, সি পয়েন্ট থেকে দেখছি যে এখানে স্ট্রেসের ভ্যালুটা কমতেছে, স্ট্রেসের ভ্যালুটা কমতেছে, তাও ডিফরমেশন হচ্ছে, এটাকে আমরা বলি আপার ইল্ড স্ট্রেস, ঠিক আছে। আর ডি পয়েন্টটা যেটা হচ্ছে যে এখানে স্ট্রেসটা সেমই থাকবে, কিন্তু তাও ডিফরমেশন হবে। তো যেটা বললাম, এখানে একটা শব্দ ব্যবহার করেছি লো কার্বন স্টিল। সাধারণত যে মাইল্ড স্টিল যেটাকে বলে, এই ধরনের কার্ভ সাধারণত 40 গ্রেড স্টিলেই দেখা যায়, ঠিক আছে, 40 গ্রেড স্টিলেই দেখা যায়। অন্যান্য যেগুলো হাই স্ট্রেংথ স্টিল, ধরো 60 বা 72.5 বা এর থেকেও যে হায়ার গ্রেডের যে স্টিল গুলো আছে, সেইখানে আমার এই আপার ইল্ড স্ট্রেসের পয়েন্টটা সচরাচর দেখাই যায় না, অনেক সময় গ্রাফটা এরকম হয়, ঠিক আছে। এই একটা এরকম ভাবে হয়ে যায়। আমরা শুধুমাত্র ধরো এই লোয়ার ইল্ড স্ট্রেসের এই পয়েন্টটাই পাই, আমরা এখানে এই বেড়ে আবার কমতেছে এই ধরনের সিনারিওটা সচরাচর পাই না হাই স্ট্রেংথ স্টিলে। এটা সাধারণত এই লো কার্বন যেগুলোতে আছে, মানে যেমন এই 40 গ্রেড স্টিল, এইগুলোতেই সাধারণত আমরা এই আপার এবং লোয়ার ইল্ড পেয়ে থাকি। এছাড়া যে হাই স্ট্রেংথ স্টিল গুলোতে আছে, সেখানে সাধারণত একটা ইল্ড স্ট্রেস পয়েন্টই আমরা পেয়ে থাকি, সেটাকে আমরা ইল্ড স্ট্রেস বলি। বাট যদি মাইল্ড স্টিল একদম 40 গ্রেডের মতো বা লোস্ট কার্বন অ্যামাউন্ট যেগুলোতে আছে, ওই ধরনের স্টিল গুলোতে সাধারণত আপার এবং লোয়ার এই দুটো পয়েন্টই আইডেন্টিফাই করা যায়। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার এই গ্রাফে বি এবং সি পয়েন্টটাও কি ইয়েল স্ট্রেস পয়েন্ট হতে পারে না? হ্যাঁ, বি না থেকে না না না, বিটা হচ্ছে তোমার কি এখানে ইলাস্টিক প্রপার্টি শেষ হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটা জিনিস বলেছিলাম যে তোমাদের পরে বলবো, গ্রেড এই শব্দটা নিয়ে কথা বলে নেই, ঠিক আছে। গ্রেড এই শব্দটা নিয়ে কথা বলে নেই। গ্রেড মানে হচ্ছে এই যে ইল্ড স্ট্রেস, একটা স্টিলের ইল্ড স্ট্রেস যে পয়েন্টটাতে আসে, সেটাকে আমরা বলি তোমার এই সেটার গ্রেড। ধরো আমার যদি একটা স্টিল
40 গ্রেড। এখন তুমি বলতে পারো আপার এই মাইল্ড স্টিলে তো স্যার আপার লোয়ার দুটেই আছে, আমরা লোয়ারটাকে সিলেক্ট করি। এই লোয়ার যেটা আছে যদি শুধুমাত্র একটা থাকে ইল্ড স্ট্রেস পয়েন্ট তাহলে তো একটা, কিন্তু যদি দুইটা থাকে আপার আর লোয়ার এই দুটার মধ্যে যেটা তোমার লোয়ারটা সেইটা যে পয়েন্টটা দেখাবে, ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10 কেএসআই ইউনিটে দেখাচ্ছে, এভাবে এটা হলো 40 কেএসআই। তাহলে 40 গ্রেড স্টিল, 40 গ্রেড স্টিল এই কথাটার মানে হচ্ছে যে এই স্টিলটার ইল্ড স্ট্রেস বা লোয়ার ইল্ড স্ট্রেস হচ্ছে কত, 40 কেএসআই। কথাটা কি বুঝাইতে পারছি যে গ্রেড মানে কি? তো বাজারে যখন এখন গ্রেড দেখবো, গ্রেড দেখে বুঝতে পারবো এটা হচ্ছে ওই স্টিলটার কি ইল্ড স্ট্রেস, ওইটা হচ্ছে ওই স্টিলটার ইল্ড স্ট্রেস। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন বললাম যে আপার আর লোয়ার এই দুটোর মধ্যে কেন লোয়ারটাকে গ্রেড আইডেন্টিফাই করেছি। সাধারণত আপারটা খুবই একটা, যেটা বললাম যে ম্যাক্সিমাম স্টিলে তো আপার পাওয়া যায় না, ঠিক আছে। আবার আপারের একটা ঝামেলা হচ্ছে আপার যে গ্রেডটা আছে এটা অনেকগুলো ফেনোমেনার উপর ডিপেন্ড করে, যে তোমার টেস্টটা কি রেটে হচ্ছে, স্পেসিমেনের লেন্থ, স্পেসিমেনের কন্ডিশন। মানে একটা সাধারণত কি যে একটা টেস্টের তোমার সব জায়গায় সেম ভ্যালু থাকতে হবে, যেমন লোয়ার ইলটা প্রায় সব টেস্টেই কাছাকাছি থাকে। আমি যেটা টেস্ট করলাম, তুমি আরেক ল্যাবে গিয়ে টেস্ট করলে সেটাও একই বলবে, কিন্তু আপার ইল্ড স্ট্রেস যেটা আছে সেটা অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে এবং ফ্লাকচুয়েট করে, বিভিন্ন টেস্টে বিভিন্ন ভ্যালু আসতে পারে। আপার ইল্ড পয়েন্ট ইজ কনসিডারেবলি ইনফ্লুয়েন্সড বাই শেপ অফ দ্য টেস্ট স্পেসিমেন। তুমি কি ডগ বোন করতেছো নাকি রিবার করতেছো, স্পিড অফ টেস্টিং, টেস্টিং রেটটা কি, অ্যাকুরেসি অফ অ্যালাইনমেন্ট, স্পেসিমেনটা একদম পারফেক্ট স্ট্রেট আছে কিনা, ঠিক আছে। এই অনেকগুলো কন্ডিশনের উপর ব্যবহার করে, মানে অনেক সেনসিটিভ। এটার জন্য আমরা আসলে আপার ইল্ড স্ট্রেসটা দিয়ে রিপ্রেজেন্ট করি না, করি কোনটা দিয়ে, লোয়ার ইয়াটা দিয়ে করি। এখন যেটা বললাম এই একটা ধরো আমি টেনশন টেস্ট করলাম, এটা পেলাম টিপিক্যাল স্ট্রেস স্ট্রেইন কার্ভ। এখান থেকে ইল্ড পয়েন্ট যেটা আছে, ইল্ড পয়েন্টটাই হবে কি আমার ম্যাটেরিয়ালের, যেমন এখান থেকে আমি বুঝতে পারছি স্পেসিফাই, যদি তোমাকে কেউ বলে যে এটার ইল্ড স্ট্রেসটা কত, আমি দেখেই বলতে পারবো এখানে ইল্ড স্ট্রেসটা হচ্ছে এই জোনে, এটা খুব সহজেই আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে 60 কেএসআই বা 62.5 আর যেটা হোক, আমি একটা কিছু বলতে পারবো এটা হচ্ছে এই স্টিলটার ইল্ড স্ট্রেস। তো সমস্যা হচ্ছে কই, তুমি যখন অন্য ম্যাটেরিয়াল দিয়ে বা হাই স্ট্রেংথের ম্যাটেরিয়াল দিয়ে যখন টেস্ট করবা, খুব সহজে যে তুমি পেয়ে যাবে। যেমন এই বাম পাশের গ্রাফটা যদি দেখি, আমার জানার মতে তোমরা হয়তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তোমাদের এই সেমিস্টারে একটা থিওরি কোর্স আছে, সেইখানে কি তোমরা অফসেট মেথডে ইল্ড স্ট্রেস এই শব্দটার কথা কি শুনেছো? না স্যার। ওখানে শোনার কথা। বিষয়টা হচ্ছে যেমন এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটার আমি, কেউ যদি আমাকে বলে যে ইল্ড স্ট্রেস কই, আমি কিভাবে বের করব? আমি তো এখান থেকে কোনো পারফেক্ট ইল্ড স্ট্রেসের পয়েন্টটা খুঁজে পাচ্ছি না। বাম পাশে গ্রাফটা দেখে কি ইল্ড স্ট্রেসের পয়েন্টটা আইডেন্টিফাই করা যায়? এই বাম পাশে গ্রাফটা থেকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে খুব সহজে ইল্ড স্ট্রেসটাকে আইডেন্টিফাই করতে পারছি না। তো এই ধরনের কেসে আমরা যেটা করি, 2% অফসেট মেথড বলে একটা কথা আছে, 2% অফসেট মেথডে আমরা এটার তোমার ইল্ড স্ট্রেসটা বের করি। 2% অফসেট মেথড কি, টোটাল স্ট্রেইন হচ্ছে, ধরো এই পর্যন্ত হচ্ছে আমার টোটাল স্ট্রেইন। আমরা যেটা করি টোটাল স্ট্রেইনের 0.2% ভ্যালু, 0.2% ভ্যালুটা বের করি। 0.2% ভ্যালুটা হলো, ধরো টোটাল স্ট্রেইন হচ্ছে 0.00 ধরো সামথিং 0.04 বা সামথিং কিছু একটা আসলো, ঠিক আছে। তো আমি এটার 0.2% ভ্যালু বের করলাম, 0.2% ভ্যালু করে পেলাম ধরো এই রেঞ্জটা। এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে 0.2% অফসেট ভ্যালু। এইখান থেকে শুরু করে অবশ্যই আমার গ্রাফটা যেটা হবে কিছু দূর, যেমন এখানে দেখা যাচ্ছে গ্রাফটা কিছু দূর স্ট্রেট থাকে, গ্রাফটা কিছু দূর পারফেক্টলি স্ট্রেট থাকে, ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত স্ট্রেট থাকে। আমরা যেটা করব, এই অংশটার প্যারালাল, এই অংশটার প্যারালাল
একটা লাইন টানবো, প্যারালাল একটা সরল রেখা টানবো। এই রেখাটার এই যতটুকু অংশ স্ট্রেট আছে এটার প্যারালাল একটা স্ট্রেট লাইন টানবো। এই স্ট্রেট লাইনটা আমার এই কার্ভটাকে যে পয়েন্টে ছেদ করবে সেটাকে আমরা বলবো কি ইল্ড স্ট্রেস। এই মেথডটাকে বলা হয় 0.2% অফসেট মেথড। আমার কথাটা কি বোঝা গেছে কিভাবে এটা নিয়ে কাজ করি? প্যারালাল লাইনটা কিসের জন্য টানবো? এই যে বাম পাশের যে অংশটুকু স্ট্রেট আছে এইটার প্যারালাল আছে, ঠিক আছে? এই অংশটার পুরো প্যারালাল একটা স্ট্রেট লাইন রাখবো। এই স্ট্রেট লাইনটা আমার এই কার্ভটাকে যে পয়েন্টে ছেদ করবে সেটাই হচ্ছে ইল্ড স্ট্রেস। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, আর আলটিমেট এই যেটা বললাম, এই এই স্পেসিমেনটা তার ফেইলিয়ার পর্যন্ত বললাম কি এই টেস্ট করছিলাম ডাটা নিচ্ছি। ডাটা কোন পর্যন্ত নিতে পারবো? যতক্ষণ পর্যন্ত একটা ডাটা নিতে থাকবো একটা পর্যায়ে স্পেসিমেনটা ছিঁড়ে যাবে, ওই পর্যন্ত আমরা টানতেছি। একটা চুইংগামের কথা চিন্তা করো, চুইংগামটা ছিঁড়ে যায় তখন কি টেস্ট করা যাবে? যাবে না। তো এই টেস্টটা এফ পয়েন্টে গিয়ে এই স্পেসিমেনটা ছিঁড়ে গেছে অথবা বলো ভেঙে গেছে, ঠিক আছে? তো এফ পর্যন্ত আমরা টেস্ট করতে পারবো। তো এই টেস্টের যেই জায়গাটাতে সে সবচাইতে বেশি, দেখো এইখানে হচ্ছে তার প্রপোর্শনাল লিমিট, এখানে হচ্ছে তার ইলাস্টিক লিমিট, কিন্তু দেখা যাবে এই কার্ভটা ই পয়েন্টে সবচাইতে বেশি, মানে সেটা এই বি সি ডি, এই ডি পয়েন্টের পরে ইল্ড স্ট্রেসের পরে ম্যাটেরিয়ালটা আবার স্ট্রেস বাড়তে থাকে সর্বোচ্চ সে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেস নিতে পারে। এই ভ্যালুটাকে আমরা বলি আলটিমেট স্ট্রেস, the maximum stress the material can resist, এটাকে বলছি আমরা এই আলটিমেট স্ট্রেস, ঠিক আছে? সিগমা আলটিমেট। আর এই যে স্ট্রেইনটা সেটাকে আমরা বলছি এপসিলন আলটিমেট। ব্রেকিং বা রাপচার স্ট্রেন, যেই স্ট্রেসে আমার ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যায় সেটাকে আমি বলছি সিগমা বি অথবা ব্রেকিং স্ট্রেস আর এই ব্রেকিং স্ট্রেন, ঠিক আছে? যে স্ট্রেসে আমার, তাহলে আমি এখানে থেকে একটা ফেনোমেনা খেয়াল করতে পারছি, ডি পয়েন্ট মানে ইল স্ট্রেসের পরে ম্যাটেরিয়ালটার স্ট্রেস আরো বেড়ে যেতে পারে, মানে শক্তি বেড়ে যায়। ইল্ডের পরে একটা আজগুবি ঘটনা ঘটতেছে, সে এই এই ফেনোমেনাটার পরে সে আরো বেশি স্ট্রেস নিতে পারতেছে। আমরা আরো মনে করতেছিলাম যে কি না আসলে ইল্ড হয়েছে খারাপ অবস্থা, তাহলে তো এই ম্যাটেরিয়ালটা হয়তো আর কাজ করবে না, কিন্তু দেখা যাচ্ছে না, এই ইল্ডের পরে ম্যাটেরিয়ালটার শক্তি আরো বেড়ে গেছে, সে ই পয়েন্ট পর্যন্ত তার স্ট্রেস আরো বেশি নিতে পারে। এমনকি দেখা যায় এই কার্ভটা যদি আমরা স্টিলের ক্ষেত্রে এরকম আগে কিছু স্টিল আছে অনেকটুকু বেশি শক্তি নিতে পারে এই পয়েন্টের পরে, ঠিক আছে? তো দেখা যাবে ইল্ডের পরে সে আরো বেশি স্ট্রেস নিতে পারতেছে। এই যে আলটিমেট ভ্যালুটা, এটাকে বলছে আলটিমেট স্ট্রেস। এই আলটিমেট স্ট্রেস একটা আলটিমেট ভ্যালু রিচ করা, ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করার পর আবার হঠাৎ করে সে শক্তি হারাইতে শুরু করে, তারপর শক্তি হারাইতে হারাইতে একটা পর্যায়ে গিয়ে এফ পয়েন্টে ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যায়, ঠিক আছে? এই যে ফেনোমেনাটা এটাকে আমরা একটু আইডেন্টিফাই করি। এখানে কি হয় সেটা নিয়ে একটু কথা বলবো। এই যে ই পয়েন্ট আর ডি পয়েন্ট থেকে আমি বললাম, ডি পয়েন্ট থেকে আমার ই পয়েন্ট পর্যন্ত দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালটা আরো বেশি শক্তি নিতে পারতেছে, আর ই পয়েন্ট থেকে ম্যাটেরিয়ালটা আবার শক্তি হারানো শুরু করছে। এই জোনটাকে আমি বলি স্ট্রেইন হার্ডেনিং, ঠিক আছে? আর এই জোনটাকে বলা হয়, কথা আটকে আসছে স্যার। কতটুকু শোনা গেছে? এই অংশটুকু শুনতে পাইনি যেটা বললেন স্যার। আচ্ছা আবার বলি, ডি থেকে এফ পর্যন্ত একটা স্পেশাল ফেনোমেনা দেখতে পাচ্ছি, এটা কি খেয়াল করতে পারতেছি? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। ডি থেকে ই পর্যন্ত কি দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালটা শক্তি জি স্যার। বাড়তেছে, আবার ই থেকে এফ পর্যন্ত শক্তি হারাচ্ছে? জি আমি শক্তি স্যার। শব্দটা স্ট্রেংথ এর রিপ্রেজেন্টেটিভ, স্ট্রেংথ মানে হচ্ছে কি সে কতটুকু স্ট্রেস নিতে পারে সেটা রেসপেক্টিভ বলছি। তোমরা আমার জানা মতে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস স্ট্রেইন হার্ডেনিং এই শব্দটার সাথে পরিচিত, তো ওইখানে আরো বিশদ ব্যাখ্যা আছে নাকি? কেউ কি আমাকে একটু স্ট্রেইন হার্ডেনিং ডেফিনিশনটা, মানে তোমাদের কি কারো মনে আছে? বা আমি সিয়ার, জি স্যার। তোমাদের কি এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এটা ডেফিনিশনটা পড়েছো না?
স্যার আমার তো মনে পড়ছে না স্যার। হ্যাঁ, তোমাদের কোনো কিছু মনে পড়ে না কেন? মানে তোমাদের কি আইডিয়া আছে স্ট্রেন হার্ডেনিং কি? না স্যার। আচ্ছা, আমি তোমাদের বইয়ের ভাষার সংজ্ঞা দিব না, কারণ তোমরা এটা পড়বে। আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? ধরো তোমাদের অনেকগুলো চেয়ার, ঠিক আছে, অনেকগুলো এই ইল্ডের পরে কি এখন ডিফরমেশন শুরু হয়েছে। এখানে যেটা হয়, তো এখানে এই আমি একটা ক্রুড একটা টার্মে অ্যানালজিটা বোঝাই যে অনেকগুলো ডিসলোকেশন তৈরি হয়েছে এই আমার মলিকুলার লেভেল। তো যেটা হচ্ছে, ধরো তুমি অনেকগুলো চেয়ার নিলে, একটা চেয়ারের ভিতরে আরেকটা চেয়ার দিলে, মানে তুমি প্রথমে চেয়ারগুলো খুব সাজানো অবস্থা ছিল, পরে যখন তুমি টানা হেঁচড়া করছো চেয়ারগুলো সব একটার সাথে একটা দুমড়ে মুচড়ে পেঁচে গেছে। একটা চেয়ারের দুই পায়ের মাঝখানে আরেকটা চেয়ার আছে, এমন অবস্থায় কেউ যদি চিন্তা করো যে একটা চেয়ারের সাথে আরেকটা চেয়ার আটকায় গেছে, এখন যদি কেউ যদি টানার চেষ্টা করে, তার কি আগের থেকে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে না এই ছুটাইতে? জি স্যার। ঠিক আছে, এইখানে এরকম একটা ফেনোমেনা ঘটে, ডিসলোকেশন গুলো এমন ভাবে জোর লেগে যায় যে এখানে আমার ছুটাইতে গেলে আমার আরো বেশি শক্তি প্রয়োগ করা লাগে। ডি থেকে ই পর্যন্ত ম্যাটেরিয়ালটা স্ট্রেংথ গেইন করে, এই জোনটাকে আমরা বলি স্ট্রেইন হার্ডেনিং। ঠিক আছে, হার্ডেনিং শব্দটা বুঝছি। একটা পর্যায়ে তোমরা সবগুলো দুমড়ে মুচড়ে পেকেছিল, এখন চিন্তা করো অনেক জোরে টেনে ফেললাম, তখন কি হবে? ছুটে চলে আসবে না? এরপরে কি একদম সবগুলো চেয়ার ছিটকে পড়ে যাবে। ঠিক আছে, এই ই থেকে এফ পর্যন্ত হচ্ছে নেকিং জোন। তুমি আলটিমেট সে স্ট্রেসটা গেইন করার পরে এরপরে হচ্ছে কি, ম্যাটেরিয়ালটা তোমার স্ট্রেন র্যাপিডলি স্ট্রেস মানে স্ট্রেংথ হারাতে শুরু করে, সে তার শক্তি হারাতে শুরু করে এবং একটা পর্যায়ে গিয়ে ছিঁড়ে যায়। এইখানে এটাই দেখাইছে কিছু এক্সাম্পলের মাধ্যমে, যে প্রথমে ছিল স্ট্রেস বাড়তেছে প্রপোর্শনাল লিমিটের পরে ইল্ড স্ট্রেস হচ্ছে। এখানে যেটা করতেছে, এই ইল্ড পয়েন্ট থেকে এই আলটিমেট স্ট্রেংথ পর্যন্ত আমার ম্যাটেরিয়ালটা শক্তি পাওয়া শুরু করে। এই আলটিমেট লেভেলটা যাওয়ার পরে যে নেকিং যে শব্দটা বললাম, নেকিং কি, তোমরা যখন প্রথম এদিক থেকে এই পর্যন্ত তার এই স্ট্রেংথ অনেক বেড়ে গেছিল, এরপরে এই জোনটার পরে আলটিমেট লেভেলটা রিচ করার পরে চুইংগাম তো খাইছো, চুইংগাম যখন টানো, একটু ভিজুয়ালাইজ করো তো, চুইংগাম যখন টানো মাঝখানের দিকে কি হতে থাকে? ফেল করতে থাকে, মানে ছেড়ে যেতে থাকে। চিকন হতে থাকে না? কিভাবে ছিঁড়ে? আস্তে 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 চিকন হয়ে ছিঁড়ে না? জি স্যার। ঠিক আছে, এইখানেও দেখো, এখানে যখন এই আলটিমেট লেভেলটা রিচ করার পরে দেখতে পারতেছো যে এখানে মাঝখানে ক্রস সেকশনটা কমে যাচ্ছে। এইভাবে চুইংগামের মতো যদি চিন্তা করো, এইখানে এই জায়গাটা আস্তে আস্তে চিকন হতে থাকে। যত লোড এই নেকিং জোনে যত লোড বাড়াচ্ছি, আস্তে আস্তে এরিয়াটা কমে যাচ্ছে। যত এরিয়া কমে যাচ্ছে, পি বাই এ, এখানে এই জায়গাটুকুতে অনেক বেশি স্ট্রেস কাজ করতেছে, যেহেতু এখানে এরিয়া কমে গেছে। এরিয়া কমলে কি হয়? একই লোডে এই জায়গাটায় স্ট্রেস বেশি না, এখানে যতটুকু স্ট্রেস কাজ করছে, এখানে যতটুকু স্ট্রেস কাজ করছে, এখান থেকে তার চেয়েও বেশি স্ট্রেস কাজ করবে। এই জোনটাকে আমরা বলছি নেকিং। এটা আস্তে আস্তে এরকম চিকন হতে থাকবে, আস্তে আস্তে আরো চিকন হবে, একটা পর্যায়ে দুটো অংশ ছিঁড়ে আলাদা হয়ে যাবে, যেটাই এখানে দেখাইছি। এইভাবে নেকিংটা ফর্ম করে। এটার জন্য এই জোনটার নাম আমরা বলেছি যে নেকিং। কেন বলছি? এখানে একটা নেক ফর্ম করে, সেটা আস্তে 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 চিকন হয়ে ছিঁড়ে যায়। After reducing the maximum stress, a localized reduction area called necking begins and elongation continues with diminishing load until the specimen breaks. এই জায়গায় অল তোমার স্পেসিমেনটা নেকিং হয়ে ব্রেক করে। আচ্ছা, ডাক্টিলিটি শব্দটার সাথে কি এখানে পরিচিত হয়েছে আমরা? আচ্ছা, এখন আমরা হয়তো অনেকবারই একটা কথা শুনি যে যে ডাকটাইল এবং ব্রিটল, এই দুটো শব্দ কি আমরা কখনো শুনেছি? জি স্যার। এই দুটো শব্দ কি বলে আমাকে তোমাদের নিজেদের ভাষায় যদি কেউ শেয়ার করতে, কোনো রাইট আর রং অ্যান্সার একটু জানতে চাচ্ছি, যে কোনো ইয়ে আছে কিনা, তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? মানে স্যার ডাকটাইলটা হচ্ছে কি আমার হচ্ছে গেলে ফেলটা একটু দেরি করে হয়, মানে স্যার এটা একটু মানে একটা বেন্ডিং টাইপের হয়ে দেন হচ্ছে কি যখন তুমি প্রথমটুকুতে ঠিক ছিলা। এই ধরো আমি একটা তোমাকে যদি আমি প্রশ্ন করি যে একটা স্টিলের রড এটা ডাকটাইল নাকি একটা গ্লাস এটা ডাকটাইল, কোনটা ডাকটাইল হবে? স্টিলের রড। তুমি কেন বলছো এটা বলতে পারবা? তুমি জানো অ্যানসারটা, কিন্তু তুমি কি বুঝা মানে অ্যানসারটা দিতে পারবা?
চিন্তা করো, তুমি কিন্তু প্রথম দিকেই বলছো ডিফরমেশন। চিন্তা করো তুমি যদি একটা রডকে ছিঁড়তে যাও, দেখো এই রডের স্পেসিমেনটা ভাঙার আগে অনেক ডিফরমেশন দিতেছে না? জি স্যার। এখন একটা গ্লাস নিলা, এই গ্লাসের স্পেসিমেনটা চিন্তা করো, এই ধর একটা গ্লাসের রড, এটা স্ট্রেন, এটা গ্লাসের রড না, ধর একটা গ্লাসের স্পেসিমেন খুব শক্ত গ্লাস, সেটার কার মানে ধরো বুলেট প্রুফ গ্লাস। বুলেট প্রুফ গ্লাস, এই তুমি বুলেট প্রুফ গ্লাসও তো হবে না, তো ডাকলিটি কিছুটা বাড়াই দেয়। ধরো খুবই মোটা একটা এবং খুব হাই স্ট্রেংথের একটা গ্লাসও যদি নাও, তুমি যদি একটা বল খুব জোরে মারো, কি হবে? বলটা লাগার সাথে সাথে সে কি আর ডিফরমেশন করার সুযোগ পায় নাকি? সে আলটিমেট স্টেজটা রিচ করে সাথে সাথে ফেটে যায়। সে তো স্যার ভাঙার আগে কি আর ডিফরমেশন, অনেক বেশি ডিফরমেশন দেয়? একটা ম্যাটেরিয়াল যদি ভেঙে যাওয়ার আগে বা ফেলিয়ারের আগে অনেক বেশি ডিফর্ম করে, তখন সেটাকে আমরা কি বলতেছি? ডাকটাইল। আর যদি তোমার ওরকম ডিফরমেশন না দিয়ে ভাঙে, তখন সেটাকে আমরা কি বলবো? ব্রিটেল। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো তুমি এই যে তাহলে এখন এই যে কেন আমরা স্টিলকে প্রেফার করি? কনক্রিট হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল, এই রিইনফোর্সে যে স্টিল ব্যবহার করতেছো, এখানে কিন্তু কয়েকটা কারণে তুমি কনক্রিট আর স্টিল ব্যবহার করতেছো। তুমি তো চাইলে কনক্রিট এবং এই কার্বন ফাইবারও, যদিও তখন অ্যাভেলেবেল ছিল না, তুমি অন্য কোনো ম্যাটেরিয়াল কেন ইউজ করতেছো না? এখানে অনেকগুলো কারণ আছে। একটা নট দি মোস্ট ইম্পর্টেন্ট, বা আরেকটা তাও একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে কনক্রিট তো ব্রিটেল ম্যাটেরিয়াল, বাট স্টিল কি? ডাকটাইল ম্যাটেরিয়াল। তোমাদের যখন কখনো কোনো দেখো বিল্ডিং ভাঙতেছে, দেখা যায় কি তোমার কনক্রিট ক্রাশ করতেছে, বাট রডটা বেঁকে গিয়ে ধরে রাখছে এখনো। রডটা কি কখনো ছিঁড়ে যায় হঠাৎ করে? না স্যার। কেউ যখন দেখবে সে বুঝবে যে না, এখানে ফেলিয়ার হচ্ছে, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম পাবে ইভ্যাকুয়েট করা, যে না ফেলিয়ার হচ্ছে, কনক্রিটটা ক্রাশ করতেছে বাট স্টিলটা তোমার তোমার বেঁকে গেছে। ওইখান থেকে বুঝতে পারবে যে এখানে কি ধরনের ফেলিয়ার হবে। এই জন্য তোমরা 3-1 দেখবা যে ডিজাইন রিলেটেড অনেক কারণ আছে। আমরা এমন ভাবে ডিজাইন করি যে যদিও আমরা জানি স্টিলের শক্তি অনেক বেশি, ফেলিয়ারটা যাতে আগে, কনক্রিটের বিম যদি বানাই স্টিল রিইনফোর্স কনক্রিট, ফেলিয়ারটা যাতে আগে স্টিলে হয়, এই যে এই কারণটাতে। ইন্টারেস্টিং এই টপিক গুলো, ঠিক আছে? তো এখানে এই সিনারি গুলো দেখাইছে। তো আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয় নাই, এটা হচ্ছে ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভ। ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভ, দেখো এখানে আমি দুটো দাগ দেখা যাচ্ছে। একটা হচ্ছে এরকম একটা সলিড লাইন, কিন্তু এই যে ইল্ড পয়েন্টের পরে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এই যে ডটেড লাইনটা, এটাকে আমরা বলছি ট্রু কার্ভ অথবা ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভ। আর এই যে সলিড যে লাইনটা, সেটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেইন কার্ভ। আমি ইচ্ছা করেই তাড়াতাড়ি লিখছি কারণ তোমাদের বইগুলো আছে। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেইন কার্ভ অথবা সরাসরি ইঞ্জিনিয়ারিং কার্ভ বলে। অথবা আমরা যদি এই ছবিতেও দেখি, এরকম একটা কার্ভ থাকবে, আরেকটা কার্ভ থাকবে ইল্ডের পরে এরকম ডটেড লাইন দিয়ে এরকম, দুটোর মাঝখানে ডিফারেন্স আছে। তো এটাকে আমি ট্রু বলতেছি আর এটাকে বলতেছি ইঞ্জিনিয়ারিং। দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি? আচ্ছা, এই যে আমি বললাম যে এই যে টেস্ট করতেছো, এটাকে বললাম পি, ফোর্সে দিলাম এই যে ম্যাটেরিয়ালটা, এটা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, তাহলে স্ট্রেস হচ্ছে কি? আমি যে দেখাইছিলাম P1/A, P2/A, এটা এভাবে দেখাইছিলাম না? প্রত্যেকটা পয়েন্টে মানে প্রতি লোডের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন একটা বস্তুকে টানবা, এটা কি হবে? আবারও জিজ্ঞেস করতেছি, একটা রডকে টানতেছি, কি হবে? এটা লেন্থ বাড়বে রডের। লেন্থ বাড়বে, স্যার, আর ক্রস সেকশনাল এরিয়া ছোট হবে। ক্রস সেকশনাল এরিয়া ছোট হবে। যেমন চুইংগামের এক্সাম্পলটা দিলাম, যখন টানতেছি লম্বা হয়, মাঝখানে কি হতে থাকে? সরু হতে থাকে। আচ্ছা, তাহলে আমি যখন P1 10 কিলো নিউটন ব্যবহার করলাম, তখন ধরো এরিয়া হচ্ছে A। পরে যখন P2 এর মান আমি ধরো এখন 20 করলাম, এখনো কি এরিয়া এই থাকবে? না স্যার। এরিয়াটা কিছুটা হলেও চেঞ্জ হবে না? জি স্যার। প্রতি সেকেন্ডে মানে প্রতি ইনস্ট্যান্ট এরিয়া চেঞ্জ হচ্ছে, এবং এই এরিয়াটার ভ্যালু কমতেছে নাকি? জি স্যার।
আচ্ছা, এরিয়া যদি কমে তাহলে স্ট্রেসের ভ্যালু কি হবে? নিচের ভ্যালুটা যদি কমে যায় স্ট্রেসের ভ্যালু কি বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। তাহলে আমি বুঝতে পারতেছি আমি যদি ট্রু কন্ডিশন বের করতে চাই, আমার প্রত্যেকটা সেকেন্ডে আমি যখন 10 কিলো নিউটন বের করলাম তখন স্লাইড ক্যালিপার দিয়ে মেপে এরিয়া দেখো। আমি যখন 20 কিলো নিউটন মাপতেছি তখন স্লাইড ক্যালিপার দিয়ে দেখো এখন এরিয়া কত। এবং যেহেতু এরিয়াটা অ্যাকচুয়াল এরিয়া থেকে কমতেছে, অবশ্যই স্ট্রেসের ভ্যালুটা কি হবে? বাড়বে। এটার জন্য ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভটা সবসময় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেইন কার্ভ থেকে উপরের দিকে থাকে। আসলে ম্যাটেরিয়ালটা আরো বেশি স্ট্রেস নিতে পারে এবং আরো বেশি স্ট্রেসে সে থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলছি ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভ। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি চিন্তা করো, তুমি এই লোড সেটআপ দিচ্ছ, প্রতি ইনস্ট্যান্টে আমার এরিয়া বের করাটা নিয়ারলি ইম্পসিবল। এটা হচ্ছে কি, এটার জন্য ইঞ্জিনিয়ারিং যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আমরা হচ্ছে সায়েন্টিস্ট না, আমরা হচ্ছে যেটা ফিজিবল সেই কাজটা করি। প্রত্যেকটা ইনস্ট্যান্টে এরিয়া বের করাটা ইম্পসিবল। এটার জন্য আমরা কখনোই ট্রু স্ট্রেস স্ট্রেইন কার্ভ নিয়ে কাজ করি না। আমরা যত গ্রাফ দেখতেছি সবই হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেইন কার্ভ। দুটোর মধ্যে কি আমি পার্থক্যটা বুঝাইতে পারছি? জি স্যার, তাহলে তো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভে তো আমরা এরিয়াটা কনস্ট্যান্ট হিসেবেই ধরি। হ্যাঁ, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওই একটা এরিয়া নিয়ে কাজ করতেছি। এটার জন্যই আমাদের ট্রুটার থেকে আমরা জানি আমরা কি আরো সেফ সাইডে আছি, আমরা বলতেছি আরো ম্যাটেরিয়ালটা কম স্ট্রেস নিতে পারে, ঠিক আছে? তো হয়তো আমি বিষয়টা বুঝাইতে পারলাম নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমরা কিছু টার্ম নিয়ে কথা বলতেছি, যে মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি আসলে আমাদের টেনশন টেস্টে লাগে না, শুধুমাত্র তোমাদের বলার জন্য তোমাদের ম্যানুয়ালে আছে। সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, এই যে শিয়ার স্ট্রেস ভার্সেস শিয়ার স্ট্রেইন, শিয়ার স্ট্রেস ভার্সেস শিয়ার স্ট্রেইন, এই প্যারামিটারটাকে আমরা বলি মডুলাস অফ রিজিডিটি। আমরা যদি একটা কার্ভ আঁকি যে শিয়ার স্ট্রেস ভার্সেস শিয়ার স্ট্রেইন, এই যে কার্ভেচারটা, এটার যে রেশিওটা আপ টু দ্য ইলাস্টিক লিমিট পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেইন প্যারালাল হবে। এই যে কার্ভ স্ট্রেস আর স্ট্রেইন যদি প্যারালাল হয়, শিয়ার স্ট্রেস প্যারালাল টু শিয়ার স্ট্রেইন বা শিয়ার স্ট্রেস প্যারালাল কনস্ট্যান্ট ভাঙার জন্য আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেটা হচ্ছে জি is equal to g into gamma, বা tau is equal to g is equal to tau by gamma। এটা হচ্ছে শিয়ার স্ট্রেসের কথা। আমাদের শিয়ার স্ট্রেস নিয়ে কথা দরকার নেই, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। টেনশন টেস্টের জন্য আমাদের যে প্যারামিটারটা লাগে সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। কি বলছে, আমি যদি অ্যাক্সিয়াল স্ট্রেস ভার্সেস অ্যাক্সিয়াল স্ট্রেইন কার্ভ আঁকি, এই ধরনের ধরে কিছু একটা পেলাম। এই যে যতটুকু জায়গা পর্যন্ত আমি শুধুমাত্র ইলাস্টিক লিমিট পর্যন্ত যদি চিন্তা করি, ইলাস্টিক লিমিট পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেইন কি হচ্ছে প্যারালাল। খেয়াল করো, ইলাস্টিক লিমিট পর্যন্ত আমি আসলে বলেছিলাম কি গ্রাফটা এই ধরনের থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে আমি বলছি যেহেতু এই পয়েন্টটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, এই যত আমরা শুধুমাত্র প্রপোর্শনাল লিমিট পর্যন্তই নিচ্ছি, প্রপোর্শনাল লিমিট পর্যন্ত ইলাস্টিক লিমিটটা ধরতেছি। তাহলে এই যে স্ট্রেট লাইন পর্যন্ত, এই যে স্ট্রেট লাইন পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেইন প্রপোর্শনাল, সিগমা ইজ প্রপোর্শনাল টু এপসিলন, বা এটাকে ভাঙার জন্য যে কনস্ট্যান্টটা নিয়ে আসি সেটা হচ্ছে কি ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, অথবা শুধু মডুলাস অফ ইলাস্টিসিটি বলো। আর এটা হচ্ছে কি স্ট্রেস আর স্ট্রেইনের অনুপাতে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এর মানে হচ্ছে এটা হচ্ছে এই গ্রাফটার স্লোপ, এই গ্রাফটার স্লোপই হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি। এই যে স্ট্রেট যে অংশটুকু আছে, সেটার স্লোপটাকে আমরা বলি কি ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। তোমরা তো এটার সাথে পরিচিত নাকি? অনেক জায়গায় দেখেছো এবং কাজ করেছো, এটা তোমাদের জানা ছিল আগে, এর জন্য বলছে ইয়াংস মডুলাস অফ রিজিডিটি। তারপর হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। মডুলাস অফ রেজিলিয়েন্স মানে হচ্ছে আমার প্রপোর্শনাল লিমিট পর্যন্ত নিয়ে যাইতে একটা ম্যাটেরিয়ালের উপর আমার যতটুকু কাজ করা লাগে, ঠিক আছে, ওই ভলিউম অফ ওয়ার্ক ডান টু ইনক্রিজ স্ট্রেস ফ্রম 0 টু প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। এই যে জোনটা, এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত
আমার যে জোনটা আছে এই পর্যন্ত কাজ করতে আমার যতটুকু এনার্জি খরচ করা লাগে সেটাকে আমরা বলি মডুলাস অফ রেজিলিয়েন্স। আমরা দেখতেই পারতেছি এটা আসলে কি একটা কার্ভ, একটা একটা ট্রায়াঙ্গেলের মতো। এই যে এই এরিয়াটা একটা ট্রায়াঙ্গেলের মতো, আর এটা যদি একটা ট্রায়াঙ্গেলের মতো হয় এটা আমরা খুব সহজে বের করতে পারবো। এই জেনারেল ফর্মে এটা হচ্ছে কি 0 থেকে মানে এই যদি এই এরিয়াটার ইন্টিগ্রেশন, আর আমরা যদি এটাকে ট্রায়াঙ্গেল আকারে চিন্তা করি তাহলে হাফ ইনটু সিগমা পিএল ইনটু পিএল, এভাবে করেও আমরা মডুলাস অফ রেজিলিয়েন্স বের করতে পারি। ঠিক আছে, এটা যেহেতু একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, এতটুক হচ্ছে কি প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যে স্ট্রেনটা, এটাকে যদি সিগমা পিএল বলি, এটাকে যদি স্ট্রেস এট পিএল বলি, তাহলে হাফ ইনটু সিগমা পিএল ইনটু স্ট্রেন, এই জোনটা এটা আমরা চাইলে সরাসরি গ্রাফ থেকে বের করতে পারি। মডুলাস অফ রাপচার অথবা মডুলাস অফ টাফনেস, এটা হচ্ছে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত, মানে রাপচার পয়েন্ট পর্যন্ত, 0 পয়েন্ট থেকে রাপচার পর্যন্ত নিয়ে যাইতে আমার যতটুকু আমার এনার্জি খরচ করা লাগে, মানে কার্ভের এই এরিয়াটুকুকে আমরা কি বলি, এই এরিয়াটুকুকে বলি মডুলাস অফ টাফনেস। বুঝতেই পারছি এখানে একেবারে যে এতটুকু তো ট্রায়াঙ্গেল, বাকি জায়গাটুকু তো আর বের মানে সরাসরি হাফ ইনটু উচ্চতা করে বের করা যাবে না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে এই এরিয়াটুকুর মাঝখানে। এটা তো হয়তো তোমরা 1-2 তে দেখছো এভাবে করে করা লাগে। আমাদের যদি ওরকম করা লাগবে না, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা এই কার্ভেচারের এরিয়াটা বের করে মডুলাস অফ টাফনেস বের করি যে কতটুকু আমার এনার্জি খরচ করা লাগে। ঠিক আছে, এখানে স্ট্রেস এবং স্ট্রেইনের কিছু ডেফিনিশন বলা আছে, সেগুলো আমরা জানি। সাধারণ যে মার্কেটে যে অ্যাভেলেবল যে স্টিল গুলো আছে সেই স্টিল গুলোর এখানে কিছু প্রপার্টি দেয়া আছে, যে প্রপোর্শনাল লিমিট কেমন লিমিটের মধ্যে থাকে, ইল্ড স্ট্রেংথ কেমনের মধ্যে থাকে, আলটিমেট স্ট্রেংথ কেমন থাকে, এখানে এরকম অনেকগুলো প্রপার্টি বলা আছে যে প্র্যাকটিক্যাল যে মার্কেটে অ্যাভেলেবল স্টিল গুলোর ইয়ে কথা বলে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা কি ফেলিয়ার প্যাটার্নটা এখানে দেয়া আছে, যে কাপ কোন যেটা বললাম যে দুই ধরনের ফ্র্যাকচার হইতে পারে, একটা হচ্ছে এরকম কাপ এবং কোনের মতো, যে যেটা বললাম যে নেকিং, পুরোপুরি যদি নেকিং হয়, নেকিং হইলে একটা অংশ হয়ে যায় এরকম কাপের মতো, আর একটা অংশ হয়ে যায় এরকম কোনের মতো। পুরোপুরি যদি নেকিং একদম ফুল নেকিং এর মাধ্যমে যদি ফেলিয়ার হয় তখন এই যে এই ধরনের দেখা যায় ফেলিয়ার প্যাটার্ন, কাপ কোন ফেলিয়ার। আর একটা হচ্ছে ইনকমপ্লিট কাপ কোন ফেলিয়ার, ফেলিয়ারটা পুরোপুরি আমাদের এই এই কাপ আর কোন ফর্ম করে না, তখন এই ধরনের ম্যাটেরিয়ালটা হয়। সাধারণত তোমার যত হাই স্ট্রেংথ স্টিল, যত হাই স্ট্রেংথ স্টিল দেখবা, ঠিক আছে, আচ্ছা এটা বলতেছি, যত হাই স্ট্রেংথ স্টিল দেখবা, যেমন বললাম 72.5 গ্রেড, এটা এই গ্রেডের স্টিলে কার্বনের কন্টেন্ট অনেক বেশি থাকে, তাহলে দেখা যায় যে এইটার কার্ভটা, এটা ডাক্টিলিটি তোমার একটা 40 গ্রেডের স্টিলের তুলনায় কম। এর মানে এই না যে স্ট্রেংথ কম, এটা স্ট্রেংথ দেখা যায় অনেক বেশি, অনেক শার্প। কার্ভটাতে এরকম ইল্ড স্ট্রেস তো পুরোপুরি দেখাও যায় না, এরকম করে এই ধরো উপরে উঠে গেল, আমি আঁকতে পারতেছি না সরি, যেহেতু কোড নেই, স্মুথলি আঁকার চেষ্টা করি। দেখা যায় এই কার্ভটা অনেক বেশি 0 থেকে একদম অনেক বেশি শার্প হয়ে এরকম করে এদিকে গিয়ে ফেল হয়। ঠিক আছে, যেখানে মানে স্যার আমার যত হাই স্ট্রেংথ স্টিল হবে তত আমার হচ্ছে কি ডাক্টিলিটিটা কম হবে। ডাক্টিলিটিটা কমে যায়, হ্যাঁ। যত ধরো 42 যে গ্রেডেরটা আছে সেটা দেখবে এরকম, সেটা স্ট্রেংথ এটার তুলনায় যদি করি, অবশ্যই এটাও কিছু দুষ্টিপ যাবে কিন্তু এটার তুলনায় অনেক কম, এরকম ধরো এইভাবে গিয়ে ফেল করো, তাহলে কোনটা ডাক্টিলিটি বেশি? 40 গ্রেডেরটা ডাক্টিলিটি বেশি, 72.5 গ্রেডেরটা কি ডাক্টিলিটি কম। ঠিক আছে, জি স্যার। একইভাবে যদি হিসাব করো এই দেখা যাবে যে এই টাফনেস, টাফনেস মানে কি ছিল, 0 থেকে ফেলিয়ার পর্যন্ত যে এনার্জি প্রোভাইড করা লাগে, এই হাই স্ট্রেংথ স্টিল গুলো টাফনেস কম, মানে ওই তো টাফনেস বলতে আমরা বুঝাইতেছি কি যতটুকু তোমার ইয়ে করা লাগে, যে মডুলাস অফ টাফনেস স্মলার ফর স্ট্রঙ্গার স্পেসিমেন আর স্মলার ফর স্ট্রঙ্গার স্পেসিমেন্স, এই কথাগুলো বলছি। ঠিক আছে, আমি এটা হচ্ছে কার্বন কন্টেন্ট, যত কার্বন বেশি দিবা তত কি হবে, তোমার স্ট্রেংথটা বাড়বে।
কিন্তু সাথে সাথে সেটার ডাক্টিলিটিও কিছুটা কম, বা ওই তোমার প্রোস এন্ড কনস হিসাব করে তোমরা করে তাও অনেক বেশি ডাক্টাইল, মানে 40 গ্রেডের তুলনায় মনে হচ্ছে কম ডাক্টাইল, কিন্তু তাও ভালোই ডাক্টিলিটি শো করে। ঠিক আছে, আমি একটা জিনিস দেখে নিই, তোমাদের ম্যানুয়ালের সাথে কিছু বাদ পড়ছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছে। আমাদের কিছু প্র্যাকটিক্যাল স্যাম্পলও তোমাদের ম্যানুয়ালে দেয়া আছে, আশা করি সেটা দেখে নিবা। এইখানে কার্ভেচারও দেয়া আছে যে তোমার হাই স্ট্রেংথ স্টিল গুলো দেখো, এই হাই স্ট্রেংথ স্টিল এটার সবচেয়ে বেশি, কিন্তু দেখা যাচ্ছে এটার ইল্ড স্ট্রেস তোমার কি বলি সরি, এটা টাফনেস বা ডাক্টিলিটি তোমার লোয়ার গ্রেডের স্টিল গুলোর তুলনায় কম। ঠিক আছে, এটা হচ্ছে যে অ্যালয়, তো স্টিল মানে তো শুধুমাত্র ফেরাস না, এখানে এখানে অনেক কিছু সংস্পর্শে এই অ্যালয়টা তৈরি করা, তো সেটা কিভাবে বিহেভ করতেছে ডিপেন্ড করে এই বাকি ম্যাটেরিয়াল গুলোর কন্টেন্টের উপরে। ঠিক আছে, তো বুঝলাম এখানে কি কি থিওরিটিক্যাল কম্পোনেন্ট আছে। এখন কাজটা নিয়ে কথা বলি, প্রসিজার কি। প্রথমেই আমি আমার স্পেসিমেনটা নিব, আমার এরকম একটা স্পেসিমেন নিব, স্পেসিমেনটার লেন্থ মাপবো, তারপর স্লাইড ক্যালিপার্স দিয়ে এর ডায়ামিটার মাপবো। ঠিক আছে, সাধারণত আমরা কি করি, 3 জায়গায় ডায়ামিটারটা মাপি, 3 জায়গায় ডায়ামিটারটা মেপে তারপরে অ্যাভারেজ করি। এটা হচ্ছে অ্যাটলিস্ট 3টা নেওয়াটা হচ্ছে বেটার উপায়। তো measure the diameter of the specimen, measure the diameter of the specimen by slide calipers, আমরা স্লাইড ক্যালিপার দিয়ে এটা ডায়ামিটারটা মাপবো। তারপরে হচ্ছে স্পেসিমেনটাকে আমরা কি করি, স্পেসিমেনটাকে নিয়ে আমরা আমাদের ইউটিএমটার মাঝখানে আটকাই। ঠিক আছে, তারপর হচ্ছে লোড দিতে থাকি, আপ টু ফেলিয়ার পর্যন্ত লোড দিব, তারপরে আবার ছিঁড়ে যাওয়া এই, তারপরে লোড যখন দিতে থাকবো লোড দিতে থাকবো। আমরা এখানে যেটা করি যে এই স্পেসিমেনটাকে নিয়ে আমরা যখন ফিক্সড করি, এই ফিক্সড স্পেসিমেনের এই গেজ লেনটা বের করি যে দুটো গেজের মাঝখানে লেনটা কত। ঠিক আছে, তারপরে স্লাইড ক্যালিপার যেহেতু আমি ডায়ামিটার মেপে রাখছি, এখন যেটা হচ্ছে আমি এটাকে যখন ইউটিএম এর ভিতরে দিয়ে লোড দিব। আমাদের ল্যাবে আমরা যে ইকুইপমেন্টটা ব্যবহার করি, আমাদের মেশিনটা হচ্ছে স্ট্রেইন কন্ট্রোল, এই শব্দটা হয়তো আমি আরো কয়েকবার বলছি। এর মানে হচ্ছে আমরা স্ট্রেইনের রেটটা কন্ট্রোল করতে পারি। ধরো আমরা 5 মিলিমিটার পার মিনিট এই স্ট্রেনে করতেছি, এর মানে হচ্ছে প্রতি মিনিটে আমার এই স্পেসিমেনটা এই 5 মিলিমিটার ডিফর্ম করবে, 5 মিলিমিটার করে এটা লম্বা হতে থাকবে প্রতি মিনিটে। ঠিক আছে, তো আমরা যেটা করি ল্যাবে, অ্যাকচুয়াল দুটো প্র্যাকটিস হইতে পারে, একটা হচ্ছে এটার সাথে একটা কম্পিউটার লাগানো থাকে, কম্পিউটারটা সরাসরি লোড আর ডিসপ্লেসমেন্টের ডাটা দিয়ে করে দেয়। আমরা যেটা করে থাকি, আমরা একটু ল্যাবের প্র্যাকটিসটা হচ্ছে এরকম একটা হ্যান্ড হেল্ড ট্রান্সডিউসার থাকে, এই ট্রান্সডিউসারটার মধ্যে লোডের ডাটাটা আমরা নিতে থাকি। তো প্রতি 10 সেকেন্ড পর পর একজন লোডের ডাটাটা পড়ে, প্রতি 10 সেকেন্ড পর পর লোডের ডাটা পড়ে। 10 সেকেন্ড পরে লোডের প্রথমে হচ্ছে 0 সেকেন্ডে 0 লোড, তারপর হচ্ছে 10 সেকেন্ডে ধরো 100 নিউটন, আমি আরবিটারি বলতেছি, পরে 20 সেকেন্ডে হচ্ছে 200 নিউটন, এভাবে পেলাম। তাহলে এখন তো কি পেলাম, শুধুমাত্র আমরা টাইমের রেসপেক্টে লোডের ডাটাটা পাচ্ছি। তো আমি যখন লিখলাম পি, পি এর ডাটাটা হচ্ছে প্রথম হচ্ছে টাইম, আমি যখন ডাটাটা এভাবে ফিল আপ করবো 10 সেকেন্ড 20 সেকেন্ড ডট 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 আপ টু ফেলিয়ার, 10 সেকেন্ড পরে ডাটা হচ্ছে 100 নিউটন, তারপরে 200 নিউটন। এখান থেকে আমি বাকি কাজগুলো করতে পারবো, টাইম, ফোর্স, তারপরে হচ্ছে কি আমার লাগবে এই স্ট্রেস এবং স্ট্রেইন। তো প্রথমে আমরা বের করব ডিফরমেশন, তারপরে বের করব স্ট্রেস, তারপরে বের করব স্ট্রেইন। এটা কিভাবে করি এটা দেখাচ্ছি একটু পরে, আমরা কি কি কাজ লাগবে সেটা বললাম।
দেখাচ্ছে না। তারপর আমরা ওই যে স্পেসিমেনটাকে ছিঁড়ে যাওয়ার পরে আমরা এটা ডাটাটা নেই। আমরা এখানে তোমাদেরকে একটু শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা করি, আমরা এই ডাটা সেট করে আমরা ইউটিএম এ আমাদের স্পেসিমেনটাকে সেট করি। তারপরে হচ্ছে আমরা এভরি তোমার 10 সেকেন্ড পর পর ডাটা নেই, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথমে স্পেসিমেনটাকে সেট করতেছি। তো দেখো লোড বাড়তেছে। আমরা এই ডিসপ্লেসমেন্টের ডাটাটা এখান থেকে নিই না, যেহেতু আমরা স্ট্রেন রেটটা কন্ট্রোল করে দিয়েছি। আমরা টাইম থেকে স্ট্রেনটা বের করি, সেটা আমি পরে দেখাচ্ছি। প্রতি 10 সেকেন্ড পর পর এখান থেকে একজন রিড বলে, রিড বলে বলে এই উপরে যেটা দেখা যাচ্ছে লোডের ডাটাটা সে নেয় আপ টু ফেলিয়ার। দেখো যত সময় যাচ্ছে লোডের ডাটা বাড়তেছে, এরকম লোডের ডাটা বাড়তেছে। তো একটা পর্যায়ে গিয়ে আবার স্পেসিমেনটা ছিঁড়ে যাবে। তো দেখো অনেক বেশি লোড, আমি ধরে ধরে দেখাচ্ছি না, আমি তোমাদের ভিডিওর লিংকটা দিয়ে দেবো। আমরা এখান থেকে লোডের ডাটাটা নিতে থাকি আপ টু ফেলিয়ার। একটা পর্যায়ে আমার স্পেসিমেনটা ছিঁড়ে যাবে। আমরা ছিঁড়ে যাওয়ার পরে এই স্পেসিমেনটার ডাটা নেওয়া বন্ধ করে দেই। যেমন এখানে ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার পর আমরা স্পেসিমেন্টের ডাটা নেওয়া বন্ধ করে দিয়েছি। এরপরে আমরা গিভেন ডাটা গুলো দিয়ে আমরা আমাদের টেস্ট রেজাল্ট গুলো তৈরি করি। তো স্যাম্পল ডাটা প্রথমে আমরা ডিফরমেশন রেটটা ফিক্সড করে দিলাম। ইনিশিয়াল লেন্থ অফ দ্য স্পেসিমেন, স্পেসিমেনের লেন্থ কত সেটা বের করলাম। ফাইনাল লেন্থ অফ দ্য স্পেসিমেন, আমি যেহেতু এখন টানতেছি, টানার পরে কি হবে, স্পেসিমেনটা লম্বা হয়ে গেছে। স্পেসিমেনটা যেহেতু টানতেছে, স্পেসিমেনটা টানার ফলে কি হবে, লম্বা হয়ে যাবে। ছিঁড়ে যাওয়ার পরে আমার তো দুটো টুকরো হয়ে গেছে, দুটো টুকরোকে একসাথে লাগিয়ে তারপর আমরা স্কেল দিয়ে মেজার করে ফাইনাল লেন্থটা বের করি, ঠিক আছে? তো ফাইনাল লেন্থ অফ দ্য স্পেসিমেন, ইনিশিয়াল ডায়ামিটার অফ দ্য স্পেসিমেন, আমরা এই ফাইনাল ডায়ামিটার অফ দ্য স্পেসিমেন বের করি। এই যে রড নিলাম, রডের লেন্থ মেজার করি। তারপরে হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে ডাটা মেজার করি, ঠিক আছে? ছিঁড়ে যাওয়ার পরে ছিঁড়ে যাওয়া অংশর ডায়ামিটারটা বের করি, যেটা হচ্ছে আমার ফাইনাল ডায়ামিটার অফ দ্য স্পেসিমেন, ঠিক আছে? এরপরে আমরা যেটা বললাম আপ টু ফেলিয়ার, আমরা যে ডাটাটা নিচ্ছি সেটা হচ্ছে টাইমের রেসপেক্টে লোড। কথা আটকে আসছে স্যার। কতটুকু শোনা গেছে একটু বলবা? এই পর্যন্ত কি শোনা গেছে যে ফাইনাল ডায়ামিটারটা নিব? জি স্যার। আচ্ছা, তারপর যেটা করছি, যেটা বললাম আমরা লোডের রেসপেক্টে টাইম ভার্সেস লোড এভাবে ডাটা নিচ্ছি আপ টু ফেলিয়ার। আপ টু ফেলিয়ার হয়তো আমরা টেস্টটা করছি। তো এরপরে আমরা স্ট্রেস এবং স্ট্রেন। হ্যালো স্যার, ফাইনাল লেন্থ অফ স্পেসিমেন কি ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্তে? না না না, ছিঁড়ে আমরা যেটা করি, ছিঁড়ে যাওয়া যে দুটো টুকরো আছে, টুকরো দুটোতে একদম পারফেক্টলি ম্যাচ করানো যায়। এই দুটো টুকরোকে একসাথে রেখে তারপরে টোটাল লেন্থটা মেজার করি, এটাই হচ্ছে ফাইনাল লেন্থ। বুঝতে পারছো? আচ্ছা, এরকম এরকম করলাম। তো আমি যেটা আমাদের ল্যাব থেকে যে দুটো ডাটা পাই সেটা হচ্ছে টাইম আর লোড। আমার যেটা গ্রাফ আঁকতে লাগবে সেটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন। তো কিভাবে বের করি সেটা বলছি এখানে। তো প্রথমে হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে কি, লোড ডিভাইডেড বাই এরিয়া। এরিয়াটা হচ্ছে কি, আমরা যেটা বলেছি আমরা তো ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকতেছি। তো আমরা যেটা হচ্ছে শুধুমাত্র ইনিশিয়াল যে ডায়ামিটারটা আছে সেটা নিয়ে চিন্তা করব। তো আমাদের এরিয়া হচ্ছে কি π/4 DI স্কয়ার, এটাই হচ্ছে কি আমাদের এরিয়া। কথাটা কি বুঝতে পেরেছে? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে আমি এরিয়াটা বের করলাম। তো π/4 ডি স্কয়ার করে এরিয়াটা বের করলাম। আর এখান থেকে যে কোনো, যে এগুলো তো 0 স্ট্রেস ও 0 যে কোনো লোড ডিভাইডেড বাই এরিয়া করলেই আমার কি চলে আসবে, এখানে স্ট্রেস চলে আসবে। লোডটা কি ইউনিটে আছে? লোডটা আছে নিউটনে। এরিয়াটা কি ইউনিটে আছে? এরিয়াটা আমরা এখানে বের করেছি, আমাদের মিলিমিটারে ছিল, এরপরে এটাকে মিলিমিটার থেকে ইঞ্চি নিয়ে গেছি, ঠিক আছে? তো যেটা হচ্ছে আমাদের ল্যাবের রেসপেক্টে আমরা তোমার এফপিএস ইউনিটে ড্র করি। এফপিএস ইউনিটে এর মানে আমরা হচ্ছে কেএসআই ভার্সেস স্ট্রেন যেটা আছে, স্ট্রেনের তো কোনো ইউনিট নেই, আমরা এই কার্ভটাকে, এটার জন্য আমাদের এই লোডটাকে বা স্ট্রেসটাকে আমার পিএসআই তে নিয়ে যাওয়া লাগতেছে, পিএসআই অথবা কেএসআই তে নিয়ে যাওয়া লাগতেছে। তার লোড তো বের হয়েছে নিউটনে পাইছি, আমরা যে ইকুইপমেন্টটা ট্রান্সডিউসার থেকে পাইছি নিউটন। তো নিউটন থেকে আমার পাউন্ডে নিয়ে যাওয়ার জন্য
আমরা এই ফ্যাক্টরটা দিয়ে গুণ দিচ্ছি। এটা হচ্ছে নিউটন থেকে পাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাক্টরটা দিয়ে গুণ দিচ্ছি, তারপরে হচ্ছে এরিয়া দিয়ে ভাগ দিচ্ছি ইঞ্চি স্কয়ার। তাহলে আমি পেয়ে গেলাম তোমার পাউন্ড পার ইঞ্চি স্কয়ার বা পিএসআই স্ট্রেস। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, গেল। তো কিভাবে আমরা স্ট্রেন বের করব? আমরা জানি ইউটিএম এর রেট অফ ডিফর্মেশন হচ্ছে 5 মিলিমিটার পার মিনিট। তাহলে 60 সেকেন্ডে হয় 5 মিলিমিটার, 1 সেকেন্ডে কত 5/60, তাহলে 10 সেকেন্ডে কত 5/10 ইনটু 60, তাহলে 0.833। ঠিক আছে, তাহলে 20 সেকেন্ডে কত, 20 সেকেন্ডে হবে 5 ইনটু 20/60। তারপরে হচ্ছে তোমার 30 সেকেন্ডে কত 5/60 ইনটু 30। ঠিক আছে, 5/60 দিয়ে আমরা গুণ দিয়ে দিয়ে বাকি ফ্যাক্টর গুলো বের করব। 5/60 ইনটু 10 করলে আমি পেয়ে যাচ্ছি তোমার যে 10 সেকেন্ডে কত মিলিমিটার ডিফর্মেশন হচ্ছে। 20 দিয়ে গুণ দিলে পাচ্ছি 20 তোমার সেকেন্ডে কতটুকু ডিফর্মেশন হচ্ছে। এভাবে 250 সেকেন্ডটা যখন বের করতে যাব, 250 সেকেন্ডেরটা বের করতে গেলে আমি কি করব, এত ইনটু 250 করলে পাবো কত ডিফর্মেশন হচ্ছে। তাহলে এটা কি পেলাম, ডিফর্মেশন পেলাম। আর স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে হচ্ছে ডিফর্মেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। তাহলে এই যে 0.833 টা হচ্ছে আমার ডিফর্মেশন ডিভাইডেড বাই আমার ইনিশিয়াল লেন্থ। ইনিশিয়াল লেন্থ কত ছিল, 12 ইঞ্চি। ইনিশিয়াল লেন্থ ছিল 12 ইঞ্চি, আর আমার এই ডিফর্মেশনটা হচ্ছে এটা যেটা হয়েছে, যেহেতু 5 মিলিমিটারে দেয়া, আমি পাইছি মিলিমিটারে। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি চাইলে একটারে মিলিমিটার থেকে ইঞ্চি নিয়ে যেতে পারি, অথবা এটারে 12 ইঞ্চিকে মিলিমিটারে নিয়ে যেতে পারি। তো তোমরা যেভাবে করো একই অ্যান্সারই আসবে। আমি এখানে যেটা করছি 12 ইঞ্চিকে তোমার মিলিমিটার নিয়ে গেছি, 25.4 দিয়ে গুণ দিলে ইঞ্চি থেকে মিলিমিটারে চলে যায়। যেহেতু মিলিমিটার মিলিমিটার কাটাই চলে যাবে, আমার কোনো সমস্যা হবে না। তো আমি যেটা কি করলাম, 12 ইঞ্চিকে 25.4 দিয়ে গুণ দিয়ে মিলিমিটার নিয়ে গেছি। তোমরা চাইলে মিলিমিটারটাকে কি করতে পারতা, 25.4 দিয়ে ভাগ করে ইঞ্চিতে নিতে পারতা। ঠিক আছে, একই কথা করে আমি কি করলাম, এই অ্যান্সারটাতে চলে আসলাম। তাহলে একইভাবে তোমাকে যখন বলবে 40 সেকেন্ডেরটা কত, 40 সেকেন্ডের জন্য আমার এই 40 সেকেন্ডের ডিফরমেশন হচ্ছে কি 5/10 ইনটু 5/60 ইনটু 40। এটা করে পেলাম আমি ডিফরমেশনটাকে বললাম ডেল এল। তাহলে স্ট্রেন কত, স্ট্রেন হচ্ছে ডিফরমেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। ডিফরমেশনটা ধরো আসলো 0.95 আসলো, ঠিক আছে, ডিভাইডেড বাই লেন্থ কত, লেন্থ হচ্ছে 12 ইঞ্চি, ইনিশিয়াল লেন্থ তো আর চেঞ্জ হচ্ছে না, ইনটু কত 25.4 করে 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 আমি স্ট্রেনের ভ্যালুটা বের করলাম। ঠিক আছে, তো এখান থেকে প্রত্যেকটা টাইম এই রেসপেক্টে স্ট্রেস এবং স্ট্রেন বের হবে। এখানে কি কাজ করতে হবে সেটা কি সবাই বুঝেছে? জি স্যার। আচ্ছা, তারপর যেটা করব, গ্রাফটা ড্র করব। স্ট্রেস আর স্ট্রেনের ডাটা জানি, স্ট্রেস স্ট্রেনের ডাটা দিয়ে আমরা এই কার্ভটা বের করছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার স্ট্রেস স্ট্রেনের কার্ভেচার। তো এটাই হচ্ছে আমাকে করতে হবে। এখন এই গ্রাফ থেকে অনেকগুলো ক্যালকুলেশন আমাকে বের করতে হবে, গ্রাফ থেকে অনেকগুলো প্যারামিটার বের করতে হবে। প্রথমেই হচ্ছে গ্রাফ থেকে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে হবে। এটা কিভাবে বের করব, আমার জানা আছে যে গ্রাফের যে স্ট্রেট অংশটা আছে সেটা বোঝায় কি গ্রাফটার ইলাস্টিক লিমিটটা। তো আমি গ্রাফের যে স্ট্রেট অংশটা আছে, এই স্ট্রেট অংশটার যে কোনো দুটো পয়েন্ট নিব, দুটো পয়েন্ট নিয়ে তাদের স্লোপ বের করব। স্লোপ মানে তো আমরা জানি কোটি দ্বয়ের অন্তর মাইনাস ভুজ দ্বয়ের অন্তর। এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার মাঝখানে দুটো ট্যানজেন্ট টেনে স্লোপ বের করলাম, E2 সিগমা 1। এইখান থেকে দুটো ভ্যালু জানা, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি কি, স্ট্রেস দুটো পয়েন্টের স্ট্রেসের ডিফারেন্স ডিভাইডেড বাই দুটো পয়েন্টের স্ট্রেনের ডিফারেন্স। এখান থেকে পেয়ে গেলাম আমি মডুলাস অফ ইলাস্টিসিটি। তারপর হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এই গ্রাফ থেকে চোখে দেখে আমার মনে হবে যতটুকু পর্যন্ত এই কার্ভটা স্ট্রেট আছে সেটাই হচ্ছে প্রপোর্শনাল লিমিট। তারপর হচ্ছে ইলাস্টিক লিমিট। সাধারণত ইলাস্টিক লিমিটটা প্রপোর্শনাল লিমিট থেকে কিছুটা উপর হয়, এটা খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই। তোমরা আরবিটারিলি এটা থেকে কিছু দূর উপরে একটা পয়েন্টকে এই ইলাস্টিক লিমিট পর্যন্ত দেখাইতে পারো, সমস্যা নেই। তারপরে হচ্ছে ইল্ড। হ্যাঁ বলো। স্যার প্রপোর্শনাল লিমিটটা তো স্যার আরেকটু উপরে, মানে 6000 পিএসআই পর্যন্ত ধরলে হবে? না, এখানে মানে স্ট্রেট ওই পর্যন্ত যদি লাগে। তোমাদের এখানে আমি শেয়ারে শো করতে পারতেছি না। আমি যখন এই গ্রাফটাকে বড় করে দেখছি তখন
মানে এটার পরে আর কার্ভটা স্ট্রেট ছিল না, মানে এখানে দেখে স্ট্রেট মনে হচ্ছে কিন্তু এটার পরে আর স্ট্রেট ছিল না। জি বুঝাইতে স্যার। না বুঝাইতে স্যার, পারছি? এখন স্ক্রিন থেকে এখন জুম হ্যাঁ, করলে ওরকম দেখাবে। স্ক্রিনটাকে জুম করলে ওরকম দেখাবে, এখানে এখানে ইয়া মনে হচ্ছে আর কি, স্ট্রেট মনে হচ্ছে এরপরে। ঠিক আছে, তো গেল। জি স্যার। এরপর হচ্ছে এখানে দেখো আপার আর লোয়ার ইল্ড কি বোঝা যাচ্ছে, এখানে কি কি দুটো বোঝা যাচ্ছে? না এখানে স্যার। শুধুমাত্র একটাই বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে ইল্ড স্ট্রেস। ইল্ড স্ট্রেস হচ্ছে দেখাই দিলাম এত পিএসআই। তারপর হচ্ছে আলটিমেট, তারপর হচ্ছে ব্রেকিং। এই পয়েন্টগুলো আমরা দেখাবো এবং করেসপন্ডিং স্ট্রেনের ভ্যালুগুলো দেখাবো। ঠিক আছে, স্যার ইয়েল স্ট্রেন্থটা কি একটা র্যান্ডমলি দেখাই দিব ওখান থেকে নাকি? না না, এই এই তিনটা পয়েন্টের ভ্যালু তো একই, তিনটা পয়েন্টের একদম স্ট্রেট গেছে, এই তিনটা পয়েন্টেরই স্ট্রেট এই মানে 58 স্যার ওখান থেকে জাস্ট একটা মানে পয়েন্ট দেখাই দিলে আর কি। জি স্যার, ওইটাই। তো এখন এই নিচের স্ট্রেন গুলো দেখাচ্ছি। এখন একটা জিনিস আমি তো তোমাদের উল্লেখ করে নিই, যেটা আমাদের ল্যাবে হয় আর তোমাদের প্র্যাকটিস চাইলে দেখালে বেটার। আমরা আমরা যেভাবে করি, এই দেখো এই কার্ভের এই যে এই অংশটুকু, একটা অংশ দেখা যাচ্ছে যে কার্ভ আছে এখানে। আমি তোমাদের বললাম যে একটা ম্যাটেরিয়ালের তুমি যখন স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকবা, অবশ্যই প্রথম জায়গাটুকু ইলাস্টিক থাকবে, এই কার্ভটা শুরু থেকে একদম স্ট্রেট থাকবে। এখান থেকে জিরো থেকে এই কার্ভটা এরকম স্ট্রেট যাওয়ার কথা ছিল। তো সমস্যা হচ্ছে আমরা তো এটাকে একটা ইউটিএম এ বসায় টেস্ট করতেছি নাকি, তো কিছু দূর লোড আমার স্পেসিমেনটাকে গ্রিপ করতে চলে যায়, কিছু দূর লোড আমাকে স্পেসিমেনের গ্রিপ করতে চলে যায়। এটার জন্য যে এই জায়গাটুকু যেটা আছে এটা আসলে আমি এরর পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ফেনোমেনা না, এটা হচ্ছে স্পেসিমেনটাকে গ্রিপ করতে কিছু দূর লোড তোমার লেগে যাচ্ছে। তাহলে আসলে গ্রাফটা থেকে আমরা যখন গ্রাফটা আঁকি, আমরা কি করি, এই যতটুকু স্ট্রেন আছে আমরা যখন ধরো আঁকতেছি, ধরো এই জিরো এই টোটাল স্ট্রেন থেকে এই ভ্যালুটুকু বাদ দিয়ে দিই। ঠিক আছে, ধরো এই ভ্যালুটা আসলো কত, 0.002 আসলো, এই এই জায়গাটুকু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.002। তাহলে তোমার ধরো স্ট্রেস ভার্সেস স্ট্রেনের ডাটাটা ছিল এরকম, স্ট্রেস আর স্ট্রেন, আর এটা ছিল কত, জিরোতে জিরো, তারপর হচ্ছে 0.0 তোমার টু তে ছিল, সরি ধরো 10 কেএসআই তে ছিল 0.03, তারপর হচ্ছে 20 কেএসআই তে ছিল 0.04। আমরা পেলাম কি এই ভ্যালুটা হচ্ছে এরর, তাহলে পুরো স্ট্রেইন থেকে এই ভ্যালুটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, 0.03 জায়গায় এখন 0. এই পুরো ভ্যালুটা থেকে বাদ যাবে, 00 তো থাকবেই। এরপরে প্রত্যেকটা স্ট্রেইন থেকে আমরা কি করি, এই 0.02 ভ্যালুটা বাদ দিই, তাহলে এখন 0.03 থেকে 0.02 বাদ দিলে কত আসে, 0.01। তাহলে গ্রাফটা সরে আসবে, সোজা কথা হচ্ছে গ্রাফটা এইখান থেকে শুরু করবো আমরা, গ্রাফটা হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি স্যার। বাকি তোমাদের সবাই কি জয়েন করতে পারছো নাকি? আমি হচ্ছে 11 জন পার্টিসিপেন্ট দেখতেছি এখন, স্যার 10 রেকর্ড। জন 9 জন মনে হয়। আমি আমি তো আউট, ডিসকানেক্ট হয়ে গেছিলাম এই জন্য। স্যার একটু তাড়াতাড়ি পড়ালে ভালো হয় না, আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে তো স্যার। আচ্ছা, এরপরে তো এমন কিছু নাই, ক্যালকুলেশন ফ্রম গ্রাফ, মডুলাস অফ ইলাস্টিসিটি বের করব, এই পয়েন্টগুলো দেখাবো, যেটা বললাম এররটা বাদ দিয়ে দিব। এখানে স্যাম্পল ক্যালকুলেশন দেখানো আছে, যেটা বললাম আর কি 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 করতে হয়। ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া বের করলাম, তারপর হচ্ছে ফাইনাল ক্রস সেকশন এরিয়া বের করতে বলছে, সেটা করলাম। মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা গ্রাফ থেকে বের করেছি সেটা দেখাবো। পার্সেন্টেজ অফ ইলংগেশন এই প্যারামিটারটা বের করতে হবে, সেটা হচ্ছে কতটুকু লেন্থ বেড়ে গেছে, LF মাইনাস LI ডিভাইডেড বাই LI, দুটো ডিফারেন্স।
ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ফাইনাল 100%। তারপর হচ্ছে পয়সনস রেশিও। পয়সনস রেশিও মানে কি ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই অ্যাক্সিয়াল স্ট্রেন। এখানে অ্যাক্সিয়াল মানে কি লেন্থ বরাবর যে স্ট্রেন হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল, আর ল্যাটারাল মানে ডায়ামিটারের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। তো ল্যাটারাল স্ট্রেন মানে কি ডিএফ মাইনাস ডিআই বাই ডিআই, এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। আর অ্যাক্সিয়াল স্ট্রেন হচ্ছে কি এলএফ বাই এলএফ মাইনাস এলএফ মাইনাস এলআই বাই এলআই, এটা হচ্ছে তোমার পয়সনস রেশিও। স্যার তারপর পয়সনস রেশিওতে কি মাইনাস দেখানোটা কি ম্যান্ডেটরি? পয়সনস রেশিওতে মাইনাস দেখানোটা ম্যান্ডেটরি না, কারণ মাইনাস একটা আসবে, জি স্যার। একটা বাড়লে তো একটা কমবে। সো পয়সনস রেশিওতে সচরাচর মাইনাস দেখায় না, ঠিক আছে? জি মানে স্যার। তুমি যখন কোনো জায়গায় দেখবা বইয়ে লেখা দেখবা 0.25 এরকম হচ্ছে পয়সনস রেশিও। চলে গেল। আচ্ছা, মডুলাস অফ রেজিলিয়েন্স। মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা চাইলে ফিজিক্যালি ক্যালকুলেট করতে পারি, অথবা এই যে গ্রাফ থেকে এই যে ট্রায়াঙ্গুলার যে পোর্শনটা সেটার এরিয়া সেটাও বলতে পারি। আমরা এখানে সরাসরি সূত্র দিয়ে করেছি যে কি হাফ ইনটু সিগমা ওয়াই স্কয়ার বাই ই, এখান থেকে মডুলাস অফ রেজিলিয়েন্স এটা বের করেছি। তারপর হচ্ছে এলংগেশন এট ম্যাক্সিমাম ফোর্স, এটা হচ্ছে তোমার যে ম্যাক্সিমাম ফোর্সের কারণে তো এখানে ম্যাক্সিমাম স্ট্রেসটা আসে, মানে সিগমা আলটিমেটে ম্যাক্সিমাম স্ট্রেসে কতটুকু স্ট্রেন পাচ্ছ, ম্যাক্সিমাম স্ট্রেসে কতটুকু স্ট্রেন পাচ্ছ এটাই আমরা দেখাচ্ছি। এটাকে বলছি যে ইলংগেশন এট ম্যাক্সিমাম ফোর্স, সেটা দেখাই দিলাম। তারপরে হচ্ছে ফাইনালি ক্যালকুলেশন গুলো দেখাবো। একইভাবে এখানে 60 গ্রেডে যেমন থাকে 40 গ্রেড আর 72.5 গ্রেডের আমরা বাকি সেকশন গুলো থেকে ডাটা নিয়ে আমরা এই রেজাল্টটা প্রিপেয়ার করে থাকি। এটাই হচ্ছে আমাদের কাজ। তোমাদের কি ল্যাব রিপোর্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার গ্রাফ তাহলে কয়টা স্যার? গ্রাফ তোমাদের যে কয়টা ইয়ার ডাটা দিব, যদি আমি গ্রুপ ওয়াইজ ডাটা দেই তাহলে ধরো এই এক গ্রুপ করবে 40 গ্রেডের, এক গ্রুপ করবে 60, এক গ্রুপ 72.5 এর, ঠিক আছে? জি স্যার। তারপর মিলে তারপর একটা কম্বাইন গ্রাফ আসবে। মানে স্যার তাহলে এক একজনে কি তাহলে স্যার দুইটা করে গ্রাফ থাকবে নাকি ওরকম নাকি জিনিসটা? হ্যাঁ, যদি আমি ওরকম ভাবে ডাটা দেই, যদি আমি 3 গ্রুপে ডাটা দিতে পারি তাহলে 3 গ্রুপের জন্য 3টা, তারপর হচ্ছে একটা প্রত্যেকটা গ্রুপ তার নিজস্ব ডাটা আঁকবে আর একটা কম্বাইন গ্রাফ আঁকবে, যদি আমি ওইভাবে দিতে পারি। আর যদি আমি শুধুমাত্র আপাতত একটাই প্রোভাইড করতে পারি তাহলে শুধুমাত্র একটা গ্রাফই আঁকবে, ঠিক আছে? এটা আমি যে কয়টা ডাটা প্রোভাইড করতে পারি সেটার উপর, ঠিক আছে? আমি আমার সাথে ওভার দ্য ফোন কালকে কন্ট্যাক্ট করে তুমি ওই পুরো স্পেসিফিকেশনটা জেনে নিও, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের ক্যালকুলেশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে শেষ করতেছি। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।